হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের আজকে করাবো নবম শ্রেণী গণিত। এই বই থেকে তোমরা চলে এসো লেখচিত্র। আমরা লেখচিত্রতে চলে আসবো। আমাদের যে লেখচিত্র চ্যাপ্টারটা আছে, চলো বের করো 29 পেজে। এই যে অধ্যায়টা আমাদের লেখচিত্র, এই চ্যাপ্টার থেকে তোমাদের পার্ট 1 ক্লাস দেওয়া হয়ে গেছে। কষে দেখে 3.2 যে অঙ্কগুলো আমরা শুরু করেছিলাম, যেখান থেকে আমরা কিন্তু পার্ট 1 ক্লাস আমরা দিয়ে দিয়েছি। আমরা 3-এর দাগের, 4-এর দাগের এবং 5-এর দাগের পার্ট 1 ক্লাসের অঙ্কগুলো আমাদের হয়ে গেছে। আজকে পার্ট 2 ক্লাসে আমরা 6 থেকে শুরু করব পার্ট 2 ক্লাসে। তো চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা শুরু করে দেবো। দেখো প্রথম প্রশ্ন, 6-এর 1 নম্বর প্রশ্নে আমরা চলে আসবো। আমরা দেখে নেব 6-এর 1 নম্বর প্রশ্নটা কী বলছে। চলো আমাদের ক্লাস শুরু হতে চলেছে। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। দেখো আমাদের 6-এর যে প্রশ্নগুলো আছে কী বলছে, আমরা প্রশ্নটা পড়ি ভালো করে। এখানে বলছে নিচের বক্তব্যগুলি রৈখিক সমীকরণ আকারে প্রকাশ করি। এই যে আমাদের বলেছে গল্পের ভাষায় যে বক্তব্যগুলো রৈখিক সমীকরণ প্রকাশ করতে হবে শর্ত তৈরি করে, ও সমীকরণগুলির লেখচিত্র অঙ্কন করি। আবার লেখচিত্র অঙ্কন করতে বলেছে, ঠিক আছে, লেখচিত্র অঙ্কন করে সমাধান করতে বলেছে। একদম ভালো অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে, তোমাদের কিন্তু করতে হবে। তো চলো, তো আমরা দেখো প্রথমে এই যে শর্তগুলো কি দেওয়া আছে, শর্তগুলো পড়ে আমরা সমীকরণ আগে গঠন করব। আর সমীকরণ গঠন হয়ে গেলেই আমরা যেভাবে আগে বিন্দু বের করতাম, ঠিক আছে, এক্সের মান বের করে বিন্দু তৈরি করে গ্রাফ করেছি পার্ট 1 ক্লাসে। আমি এই জন্য বলবো তোমাদের এই ক্লাসটা দেখার আগে পার্ট 1 ক্লাসটা আগে দেখানো ভালো করে। পার্ট 1 ক্লাসটা যদি তোমাদের দেখা থাকে, তাহলে এই যে পার্ট 2 ক্লাসটা আরও ভালো করে বুঝতে পারবা। তো এখানে প্রশ্নটা কি বলছি আমরা পড়ে নিব। বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড়। আচ্ছা, এখানে রজত আছে আর রজতের মামা আছে। এবার 8 বছর পর তার মামার বয়স তার বয়সের 2 গুণ হবে। বর্তমানে রজতের বয়স ও রজতের মামার বয়স লেখচিত্রের সাহায্যে নির্ণয় করি। মানে রজতের বয়স এবং রজতের মামার বয়স, বর্তমান বয়সগুলো তাদের বের করতে বলেছে। সেই যে মানগুলো বের করতে হবে সেটা লেখচিত্রের সাহায্যে। তাহলে এখানে দুটি চল হবে, তোমরা দেখতেই পাচ্ছ সমীকরণগুলোতে এক্স চলো ওয়াই চলো তোমরা দেখতে পেয়েছিলা পার্ট 1 ক্লাসে। তাহলে এখানে দুটি চল বলতে এখানে দেখো এখানে দুজন আছে, রজত আর রজতের মামা। তো আমি যে রজতের বয়স এবং রজতের মামার বয়সটাকে আমি ধরে নিতে পারবো। চলো আমরা প্রথমে শুরু করছি 6-এর 1 নম্বর ধরে দিয়ে আমরা শুরু করি। আমি ধরে নিচ্ছি যে রজতের বয়স x বছর। তো লিখব ধরি রজতের বয়স। রজতের বয়সকে আমরা x বছর নিয়ে নিলাম এবং রজতের মামার বয়সটা আমরা ধরে নিব রজতের মামার বয়স y বছর। আচ্ছা, তাহলে দেখো রজতের বয়সকে x বছর ধরলাম আর রজতের মামার বয়সকে আমরা y বছর ধরে নিলাম। এবার দেখো কি বলছে আমাদের সমীকরণটা, দেখো মানে শর্তটা। এই যে দেখো বর্তমানে রজতের মামা রজতের চেয়ে 16 বছরের বড় বলেছে। মানে রজতের চেয়ে, রজতের যে মামার বয়সটা এই যে y বছরটা, যেখানে আমি লিখি শর্তটা দেখো, তাহলে এখানে এই যে y রজতের মামার বয়সটা রজতের চেয়ে, মানে এই যে রজতের বয়সটা ছিল x বছর, তার চেয়ে কত বেশি আছে, 16 বছর বেশি আছে। এই যে দেখো, তাহলে রজতের বয়সের সঙ্গে 16 বছর যোগ করলে তো আমরা কি পেয়ে যাব, রজতের মামার বয়সটা পেয়ে যাব না। এইভাবে কিন্তু আমাদের প্রথম শর্তটা বলেছিল। তো এই হলো আমাদের প্রথম শর্ত। দেখো প্রথম শর্ত আমরা গঠন করে নিয়েছি, রৈখিক সমীকরণ গঠিত হয়ে গেছে। যখন আমাদের রৈখিক সমীকরণ তৈরি হয়ে গেছে, তা আমরা এখান থেকে কী করব, বিন্দুগুলো বের করে নেব, ঠিক আছে। তারপরে দ্বিতীয় শর্ত বলেছে, তখন আমরা দ্বিতীয় শর্ত তৈরি করব। তো চলো এখান থেকে বিন্দুগুলো তোমাদের বের করে আমি একবারে দেখিয়ে দিচ্ছি আমাদের কি কি বিন্দু এখানে তৈরি হবে।
এইভাবে দেখো আমরা ঘর তৈরি করে নিতাম। এই দেখো এখানে এক্স, এখানে ওয়াই, এখানে এক্স ডান দিকে আছে, তার এক্সের যে কোনো মান নাও, ওয়াইয়ের মান পেয়ে যাবা। আমি যদি এক্সের মান যদি আমি 1 নিই দেখো, তাহলে ওয়াইয়ের মানটা কত হবে? ওয়াইয়ের মানটা কিন্তু হবে এখানে 17 হবে, তাই তো? এই যে 1 আর 16 যোগ করে 17। এক্সের মানটা 2 নিচ্ছি, তাহলে ওয়াইয়ের মানটা কত হবে? ওয়াইয়ের মানটা কিন্তু 18 হবে। মানে দেখো বড় এক্সের মান যদি বড় মান নিয়ে নাও না, তাহলে এই ওয়াইয়ের মানটা কিন্তু বড় চলে আসবে। তো বেশি বড় মান নেওয়ার চেষ্টা করবা না, যেন ছোটো ছোটো মানগুলো থাকে, 30-এর আন্ডারে থাকে, 20, 15, 25, ঠিক আছে? মানে বেশি নেবা না, 30, 40, 50, 60 বড় বড় মানগুলো নেবা না। মানে যে কোনো মান নেওয়া যায় বলে যে কোনো বড় মান নিয়ে নেবো। যেখানে নিয়ে নিলা 20 নিয়ে নিলা, 20, 16 যোগ করে তোমার চলে আসবে 36, তাহলে ওয়াইটা একটু বড় চলে আসবে না? একটু গ্রাফে করতে একটু অসুবিধায় পড়ে যেতে পারো, ঠিক আছে? বিন্দুগুলি গ্রাফের বাইর হয়ে যেতে পারে। আচ্ছা, তো এই জন্য আমরা মানগুলো ছোটো ছোটো নেব। এবার এক্সের যে মানটা এখানে 2 নিয়েছি, এবার 3 নিয়ে নিলাম। 3 নিলে দেখো কত দাঁড়াবে এটা, তাহলে এটা 19 হয়ে যাবে। তবে এখান থেকে বিন্দুগুলো 1, কত পেয়ে গেলাম আমরা? 17 একটা বিন্দু, আগে এক্সের মান, ঠিক আছে? এই যে x1 আর ওয়াইটা 17, তারপরটা আছে 2, 18, তারপরে এই বিন্দুটা 3, 19। দেখো এভাবে সমীকরণ গঠন করে, এভাবে ছক করে বিন্দুগুলো তৈরি করে নিতে হবে। তাহলে প্রথম শর্ত থেকে কাজ হয়ে গেছে। এবার দ্বিতীয় শর্তে চলে যাব। 8 বছর পর তার মামার বয়স তার বয়সের 2 গুণ বলেছে। এগুলো তো বর্তমান বয়স, তাই তো? রজতের এই যে বয়স বা বর্তমান, এখানে আমি বর্তমানটা লিখে নিই, তোমরা এখানে বর্তমান লিখতে পারো। বর্তমান না লিখলেও কোনো যায় আসে না, মানে রজতের বয়স 1 বছর, মানে এটা বর্তমানটি ধরা হয়। রজতের বর্তমান বয়স 1 বছর, তা রজতের মামার বর্তমান বয়স, রজতের মামার বর্তমান, এখানে আমি বর্তমান দিয়ে দিলাম। রজতের মামার বর্তমান বয়স y বছর। 8 বছর পর রজতের বয়স কত হবে আর রজতের মামার বয়স কত হবে, ঠিক আছে? তা দেখো এখানে আমি 8 বছর পর রজতের বয়সটা বের করে নিই। লিখব 8 বছর পর রজতের বয়স হবে। দেখো রজতের বর্তমান বয়স x বছর, তাহলে 8 বছর পর কত হবে? তাহলে এক্সের সঙ্গে 8 যোগ হয়ে যাবে, তাহলে x + 8 বছর, তাই তো? এখন ধরো রজতের বয়স ধরো 12 বছর, তাহলে 8 বছর পর কত হবে? তাহলে 12 বছর 8 বছর যোগ করলে 20 বছর, তাই না? এখন যদি বর্তমান বয়স রজতের 12 বছর হয়, তাহলে 8 বছর পর 20 বছর হয়ে যাবে, 12 আর 8 যোগ করে। তাহলে এভাবে কিন্তু করা হয়েছে। রজতের বর্তমান বয়স যদি x বছর হয়, তাহলে 8 বছর পর রজতের বয়স হবে x + 8 বছর। তাহলে এখানে 8 বছর পর আমরা রজতের মামার বয়সটা বের করে নেব। 8 বছর পর রজতের মামার বয়স হবে সমান সমান, দেখো রজতের মামার বর্তমান বয়সটা ছিল y বছর, তাহলে 8 বছর পর কত হবে? ওয়াইয়ের সঙ্গে 8 যোগ হয়ে যাবে, তাই না? এবার এখানে আমরা শর্তটা তৈরি করব আবার, যে দ্বিতীয় শর্তটা বলেছে। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে 8 বছর পর তার মামার বয়স তার বয়সের, মানে রজতের বয়সের, তার বলতে রজতের, তার বয়সে 2 গুণ হবে। তাহলে এখানে আবার দ্বিতীয় শর্তটা যে তৈরি হবে, দেখো যেভাবে আমাদের প্রশ্নে বলেছি। তাহলে অতএব 8 বছর পর রজতের মামার বয়সটা, মানে মামার বয়সটা এই যে রজতের y + 8, এই যে দেখো 8 বছর পর রজতের মামার বয়সটা হয়ে যাবে রজতের বয়সের, তার বয়স বলতে রজতের বয়সের দ্বিগুণ। এই যে আমাদের রজতের বয়সটা ছিল, এই বয়সের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে এই রজতের বয়সটাকে 2 দিয়ে গুণ করে দাও, মানে 8 বছর পর, মানে 8 বছর পর রজতের বয়সের সঙ্গে হবে। এই না যে বর্তমান বয়সের সঙ্গে তোমরা দ্বিগুণ করে দিচ্ছ, তখন কিন্তু ভুল হয়ে যাবে। 8 বছর পরে যেটা রজতের বয়স ছিল, সেই বয়সের সঙ্গে দ্বিগুণ হবে রজতের মামার বয়সটা, তাই না? এভাবে কিন্তু বলেছে যে 8 বছর পর রজতের মামার বয়সটা 8 বছর পর রজতের বয়সের দ্বিগুণ হবে। এটা মনে রাখবো, এখানে দুবার কিন্তু 8 বছর বলেনি, তার জন্য জেনে নিতে হবে 8 বছর পরের বয়সের সঙ্গে যে পার্থক্যটা বলেছে এইভাবে। তাহলে এখান থেকে আমরা x বা y এর মান বের করলেই আমরা বিন্দু বের করতে পারবো। তো চলো আমরা এখান থেকে
ওয়াইয়ের মানটা বের করার চেষ্টা করি। তোমাদের আমি প্রথমে পার্ট 1 ক্লাসে বলেছি যে এক্সের মান বের করো বা ওয়াইয়ের মান বের করো, যে কোনো একজনের মান বের করে নিবা তোমার সুবিধে। কখনো এক্সের মান বের করার সুবিধা হয় এক্সের মান বের করে নিবা, কখনো ওয়াইয়ের মান বের করার সুবিধা হয় তো ওয়াইয়ের মানটাই বের করে নিবা, ঠিক আছে? এতে কোনো যায় আসবে না। সাধারণত ওয়াইয়ের মানটা বের করলে বেশি ভালো। তোমরা যখন বড় ক্লাসে উঠবা, হ্যাঁ, মানে ওয়াইয়ের মানটা কেন বের করার প্রয়োজন, কেন দরকার, কারণ ওয়াই সমান সমান দিয়ে অপেক্ষকটা তৈরি হয়, কোনো একটা অপেক্ষক ফাংশন যেটাকে বলা হয়, তার জন্য প্রথমে ওয়াইটা রাখতে হয়। তো এটা কিন্তু বড় ক্লাসে উঠলে তোমরা বুঝতে পারবা যে ওয়াইয়ের মানটা বের করলে বেশি ভালো। তো যাই হোক, এই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি তোমরা ওয়াইয়ের মানটা বের করলেও কোনো অসুবিধা হবে না, আর এক্সের মানটা বের করলেও কোনো অসুবিধা হবে না। তোমরা যে কোনো একটা মান বের করতে পারো তোমাদের সুবিধা অনুযায়ী। সমীকরণটা যেভাবে থাকবে, যার মান বের করার সুবিধা হবে তার মানটাই বের করে নিবা। আমি যেরকম ওয়াই আছে এখানে, তা আমি ওয়াইয়ের মানটা বের করে নেব। আমাদের এখানে ওয়াইয়ের মানটা বের করলেই সুবিধা হবে। আচ্ছা, এখানে 2x আর এটা 8 দিয়ে 16, আমি 8টা গেলে চলে যাবো ডান দিকে, 2x প্লাস 16 মাইনাস এটা 8। দেখো ওয়াই আমাদের বাঁ দিকে আছে, এখানে ওয়াইয়ের মানটা বের করে নিচ্ছি। এক্স ডান দিকে আছে, থাক এক্স ডান দিকে, কারণ পার্ট 1 ক্লাসে তোমরা দেখেছো যে আমি এক্সের মানটাই বেশি বের করতাম। কারণ এক্সের মানটা এই জন্য বের করতাম, দেখো আমি এখান থেকে তোমাদের একটা বলি যে এক্সের মানটা কেন বের করতাম, যে এক্সটা এখানে প্লাস আছে, ওয়াইটা মাইনাস আছে, এটাকে মাইনাসটা ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর এক্সের মানটা তাড়াতাড়ি আমরা বের করে নিতে পারবো। এখান থেকে ওয়াইয়ের মানও বের করা যাবে, তখন তোমাদের কী করতে হবে, একটা মাইনাস দিয়ে গুণ করতে হবে। তো সেটা না করে আমরা এক্সের মানটা বের করলে কোনো মাইনাস দিয়ে গুণ করতে হবে না বলে আমাদের সুবিধা হবে, তার জন্য এক্সের মানটা বের করে নিতাম। তো সুবিধের ক্ষেত্রে তোমরা যার মান বের করতে পারো। তো এখানে দেখো আমাদের ওয়াই সমান সমান 2x প্লাস 16 মাইনাস 8, তো এটা কী হবে, বিয়োগ হবে, প্লাস 16 থেকে 8 বিয়োগ এটা 8। তো আমাদের ওয়াইয়ের মান আমাদের বেরিয়ে গেছে। আমি এবার এখানে একটা ঘর করে নেব। এক্স ওয়াই, আচ্ছা তাহলে এখানে দেখো যেটা ডান দিকে থাকবে না, এই যে এক্স ডান দিকে আছে ডান পক্ষে, তাহলে এক্সের মান নাও। আর এই ক্ষেত্রে যে কোনো মান নিতে পারবো, যেহেতু হরে নাই, তোমরা পার্ট 1 ক্লাসে দেখেছিলাম। তাহলে এক্সের মান ধরো আমি এখানে 0 নিয়ে নিলাম, 0 থেকে তোমরা শুরু করতে পারো। তাহলে এক্সের মান যদি 0 নিই, তো এটা দেখো 2 গুণিত 0, তাই এটা আমাদের 0 হয়ে যাবে, রয়ে যাবে 8, তাহলে ওয়াইয়ের মানটা 8 হয়ে যাবে। এবার এক্সের মানটা আমি 1 নিয়ে নিচ্ছি, মানে ছোটো ছোটো মান নিব যেন বড়ো সংখ্যাটা না আসে ওয়াইয়ের মানটা। তো এখানে 1 নিলে পরে গুণ হয়, এক্সের মানটা 1 মানে 2 একে 2, এই যে 2 এর পাশে তুমি 1 বসাবা, তো গুণ দিয়ে বসাতে হবে, 2 গুণিত 1, তো 2 একে 2, এখানে 2 এখানে 8, তাহলে 2 আর 8 যোগ করে কত হবে 10, তাহলে ওয়াইয়ের মানটা হয়ে যাবে আমাদের 10। এবার এক্সের মানটা আমি 2 নিয়ে নিলাম, তাহলে 2 নিলে গুণ করো, 2 গুণিত 2 মানে 4, আর 8, 4 আর 8 যোগ করে আমাদের কত 12, তাহলে ওয়াইয়ের মানটা হয়ে গেল 12। তাহলে এখানে 0,8, তারপরে দেখো এখানে, আচ্ছা তারপরে এখানে আমাদের দেখো আমাদের এখানে 1,10, আমি একটা জিনিস ভাবছিলাম এখানে, যে জিনিসটা দেখো তোমাদের বলে রাখি একটু। দেখো আগের বিন্দু প্রথম সমীকরণ প্রথম শর্ত থেকে, এই যে সমীকরণ থেকে যে বিন্দুগুলো বের করেছি, আবার দ্বিতীয় সমীকরণ থেকে বিন্দুগুলো বের করলাম। অনেক সময় কী হয় যে বিন্দু বের করতে গিয়ে দেখবা যে কমন বিন্দু চলে আসবে, এখানে যে কোনো একটা বিন্দু এখানের সঙ্গে মিলে যায়। তাহলে এইভাবে যদি একটা কমন বিন্দু পেয়ে যাও, তাহলে ওটা কিন্তু খুবই ভালো, তোমাদের সমাধানটা খুব সহজে বুঝতে পারবা এবং তাড়াতাড়ি বুঝতে পারবা। তো যাই হোক, এখানে আমরা কমন বিন্দু পাইনি, তাই না? তো চেষ্টা করবা যে কমন বিন্দু যেন বেরিয়ে আসে, এই মানগুলো নেওয়ার চেষ্টা করবা, যে এমন কিছু মান নিলে এই মানটা নিয়ে অনেক সময় হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে যাবে তোমাদের। তো এখানে হয়নি, কমন বিন্দু আসেনি, তা আমরা গ্রাফ খাতায় যে ছেদবিন্দুটা পাবো না, সেই গ্রাফ খাতা থেকেই আমাদের কিন্তু ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাব, আর ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলেই আমাদের সমাধানটা হয়ে যাবে, মানে এক্সের মান আর ওয়াইয়ের মান। আমাদের কি দরকার, এখানে এই যে অঙ্কটা আছে, এই যে লেখচিত্রের সাহায্যে আমরা কি করব, লেখচিত্রের সাহায্যে আমরা এক্সের মানটা বের করব আর ওয়াইয়ের মানটা বের করব। এক্সের মান পেয়ে গেলেই রজতের বর্তমান বয়স পেয়ে যাব, আর ওয়াইয়ের মানটা পেয়ে গেলে রজতের মামার বর্তমান বয়সটা পেয়ে যাব, ঠিক আছে? তো চলো আমরা তাই চেষ্টা করব। আমাদের বিন্দু বের করা হয়ে গেছে,
এরপর আমরা গ্রাফ খাতায় চলে যাব। তো এখন দেখো যে আগের যে অঙ্কগুলো করা হয়েছিল একটি সমীকরণ নিয়ে কিন্তু আমরা গ্রাফ খাতায় লেখচিত্র তৈরি করেছিলাম। এখন আমরা দুটি সমীকরণ নিয়ে, ঠিক আছে, গ্রাফ খাতায় লেখচিত্র তৈরি করব। এই দুটি সমীকরণ নিয়ে কিন্তু আমাদের অঙ্ক ছিল না পার্ট 1 ক্লাসে। এই যে পার্ট 2 ক্লাসে আমাদের দুটি সমীকরণ আছে। এই যে পার্ট 2 ক্লাসটা আরও বেশি ইম্পর্ট্যান্ট পার্ট 1-এর চেয়ে, কিন্তু পার্ট 1 ক্লাসটা কিন্তু আগে দেখতে হবে, তারপরে পার্ট 2 ক্লাসটা আরও ভালো বুঝতে পারবা। ওকে, এখন আমরা চলে যাব গ্রাফ কাগজে। আচ্ছা, গ্রাফ খাতায় যাওয়ার আগে তোমাদের একটা কথা বলি। তো এখানে রজতের বয়স, বর্তমান বয়সটাকে এক্স বছর ধরেছিলাম। এবার এখানে এক্স বছরটা রজতের মামার বর্তমান বয়সটাকেও ধরা যেতে পারে, যে কোনো একটা, কারণ সমীকরণটা যখন গঠন হয়েছে এটা আমাদের একটা অ্যান্সার, সমীকরণ গঠন করতে বলেছে রৈখিক সমীকরণ। সেখানে দেখবা এক্স মাইনাস ওয়াই সমান সমান 16 আছে, কিন্তু এখানে আমাদের দাঁড়াচ্ছে ওয়াই মাইনাস এক্স সমান সমান 16। একই দুটো জিনিস, কোনো আলাদা নয়, কিন্তু আমরা যেহেতু ধরেছি, যেহেতু মানে ওখানে যেভাবে অ্যান্সারটা রেখেছে ওরা, ঠিক আছে, বইতে, মানে রজতের মামার বর্তমান বয়সটাকে এক্স বছর ধরেছে আর রজতের বর্তমান বয়সকে ওয়াই বছর ধরেছে। তাহলে কোনো ব্যাপার নয়, একই জিনিসটা। এখানে রজতের বর্তমান বয়সটাকে আমি এক্স বছর ধরেছি, তার আমাদের সমীকরণ গঠন এভাবে হয়েছে, একই জিনিস, ঠিক আছে। এখানে সমীকরণ গঠন দেখে তোমরা ভাববা না যে আমাদের সমীকরণ গঠন হয়নি, সমীকরণ গঠন কিন্তু হয়ে গেছে আমাদের। এই আমাদের একটা সমীকরণ গঠন, আর এই যে আমাদের সমীকরণ গঠন, ঠিক আছে। তোমরা অ্যান্সার দেখে ভাববা যে না অ্যান্সার তো মেলেনি, কিন্তু অ্যান্সার কিন্তু হয়েছে। এখানে যেহেতু এখানে ধরার ব্যাপারটা আছে, যে কোনো একজনকে আমাদের ধরলে হবে। তো চলো, দেখো এক্সের আর ওয়াইয়ের মান যখন আমরা রজতের বর্তমান বয়সটা বের করে নেব গ্রাফ খাতা থেকে, আর রজতের মামার বর্তমান বয়সটা বের করব, তখন বুঝতে পারবা যে বয়সটা আমাদের ঠিক একই আসছে। ওকে, সেটা আমাদের অ্যান্সার। আমি যদি এখানে রজতের মামার বর্তমান বয়সকে যদি এক্স বছর ধরতাম আর রজতের বর্তমান বয়সটাকে যদি ওয়াই বছর ধরতাম, তখন কিন্তু যেভাবে তোমাদের বইতে অ্যান্সারটা আছে সেভাবে কিন্তু অ্যান্সারটা থাকতো, ঠিক আছে। কিন্তু এখানে আমি উল্টো করে ধরেছি বলে একটু অন্যরকম দেখাবে সমীকরণ গঠনটা, কিন্তু কোনো ব্যাপার নয়, একটু আমাদের ঠিক আছে। চলো, যেটা বললাম যে ছক কাগজ, যেটা গ্রাফ খাতা, এই যে আমাদের এভাবে তোমাদের একটা গ্রাফ খাতা বা ছক কাগজ, এটা হচ্ছে 6-এর 1 নম্বর। তাহলে প্রথমে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ তৈরি করব। চলো আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ দেখাই। তো স্কেল এবং পেন্সিলের প্রয়োজন পড়বে। তো আমি এখানে স্কেল এবং কলমের সাহায্যে দেখাবো, কারণ স্পষ্ট তোমরা বুঝতে পারবা, এই জন্য দেখা যাবে। তো এক্স অক্ষ ধরো আমি এই যে রেখাটা, যে কোনো একটা মোটা যে রেখা আছে, এখানে দাগগুলো দেখতে পাচ্ছ, সেটাকে নিয়ে তোমরা এভাবে করে রেখা তৈরি করে নাও। আর এখানে যে কোনো একজনকে নিলেই হবে। ধরো আমি এটাকে নিয়ে নিচ্ছি, যে মধ্যে দেখাচ্ছে বলে। এভাবে করে নাও। এবার দিয়ে দাও, এখানে দেখাবো আমি এক্সকে, এটা এক্স, এটা আমাদের ও মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স ড্যাশ, উপরে দেবা ওয়াই, আর নিচে দেখো এভাবে নিচে এখানে দেবা ওয়াই ড্যাশ। তাহলে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ বলা হয়, আর ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বলা হয়। এটা আমাদের ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। আচ্ছা, তাহলে এবার কি করব, আমাদের যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো স্থাপন করব। তাহলে বিন্দুগুলো আমরা বের করে রেখে দিয়েছি। তাহলে বিন্দুগুলো নিয়ে আমরা ছক কাগজে তৈরি করি। প্রথম বিন্দুটা কত আছে, 1,17। তাহলে 1,17 স্থাপন করছি। দেখো 1 বলতে এক্স কিন্তু 1, তাহলে এখান থেকে শুরু হবে সবসময়, বলেছিলাম পার্ট 1 ক্লাসে তোমাদের। তো এখান থেকে এক ঘর যাব, তাহলে এই যে আমাদের 1 হয়ে গেছে, এক্সের মান 1, আর ওয়াইটা কিন্তু 17 ছিল। দেখো ওয়াই কত ছিল, 17। তাহলে এই যে এক্সের মান 1 এখানে আছে, এবার ওয়াই 17 বলতে উপর দিকে যাবে। তাহলে উপর দিকে দেখো আমরা এখান থেকে বলেছিলাম মোটা রেখাটা 10 ঘর, তোমরা গুণে নেবা 10টা ঘর আছে ছোটো ছোটো বর্গক্ষেত্রের বাহুকে, যেভাবে আমরা অঙ্কন প্রণালীটা লিখতাম। তাহলে 1 2 3 4 করতে করতে গুণবে, তবে এখানে 10 পাবা। 17 বলেছে আমাদের, কিন্তু এখানে 10। তাহলে এই যে আমাদের দেখো এটা 5, তাহলে 10 5 15
16, 17, এই যে দেখো, তাহলে এই জায়গায় বিন্দুটা তৈরি হবে। এটাকে একটু মোটা করে নেবা, যেখানে পেয়ে যাবা, আর এভাবে গোল করে নাও। তাহলে এই যে 1,17 বিন্দুটা স্থাপন করলাম, এই জায়গায় পেলাম ছক কাগজে। এই যে গ্রাফ খাতাটাকে ছক কাগজ বলা হয়, যেটা গ্রাফ বলি, এটা ইংরেজি ভাষা, আর বাংলায় ছক কাগজ। পরের বিন্দুটা 2,18, তো 2,18 দেখো স্থাপন করব, এখান থেকে শুরু হবে। তাহলে এক্স হচ্ছে 2, +2 মানে ডান দিকে যাবে, মাইনাস থাকলে পরে এইদিকে আসতো এক্সের মানটা, প্রথমটাকে আমরা এক্সের মান বলবো, পরেরটাকে ওয়াইয়ের মান বলবো। তাহলে এখানে দেখো এখানে 2 ঘর যাব ডান দিকে, এক্সের মান 1, 2 এখানে, আর ওয়াই কত আছে দেখো 18, তাহলে যে 2 থেকে 18 চলে যাব, তাহলে 18 চলে যাও। আমরা যদি 18 যাই, তাহলে দেখো এখানে তো 10, তারপরে দেখো 10 যদি হয়, তাহলে এখানে আমাদের এই জায়গাটা কত 15, ওই যে হালকা মোটাটা, হালকা বেশি মোটাটা 10, হালকা মোটাটা হচ্ছে 5, তাহলে 10, 5, 15 যেতে হবে 18 করে, 15, 16, 17, 18, তাহলে এই জায়গায় আছে। দেখো কাছাকাছি আমাদের বিন্দুটি হয়ে যাচ্ছে। তো যাই হোক কাছাকাছি, আমরা যেভাবে নিয়েছি সেভাবে হয়েছে। পরের বিন্দুটা 3,19, তাহলে দেখো 3 বলতে এক্সের দিকে যাব, 1, 2, 3, এই যে এখানে। এবার 19, এবার দেখো তোমরা দেখেছো এখানে এটা যদি আমাদের 18 হয়ে যায়, দেখো একটা ঘর নিলাম, তার 19টা এখানে আছে এই জায়গায়, তার এই যে আমাদের দেখো, তাহলে পাশাপাশি 3টি বিন্দু পেয়ে গেছি। হতে পারে পাশাপাশি কখনো চলে আসতে পারে, আমরা যেভাবে বিন্দু নেব সেভাবে বিন্দুগুলো এখানে দেখাবে। এই 3টি বিন্দুকে এভাবে স্কেল বসিয়ে একদম যেন এদের উপরে চলে যায় লেখচিত্রটা, সেভাবে করে তোমরা একটা লেখচিত্র তৈরি করে নাও। দেখো আমি লেখচিত্র তৈরি করে নিয়েছি। বিন্দুগুলো একটু দূরাদূরি হলে খুব ভালো দেখায় জিনিসটা। তো যাই হোক, তোমরা এমনভাবে মানগুলো নেবা যেন কাছাকাছি না হয়, এটা লক্ষ্য রাখবা। আর কাছাকাছি হয়ে গেলে কোনো যায় আসে না, তো আমাদের লেখচিত্র তৈরি হয়ে যাবে। আমাদের একটা লেখচিত্র তৈরি করার জন্য কমপক্ষে 3টি বিন্দু দরকার, তাই না? কমপক্ষে মানে 3-এর কম নিলে হবে না। 2টি বিন্দু নিয়ে তো যে কোনো সরলরেখা তৈরি করা যায়, সরলরেখাংশ। তাহলে 3টি সরলরেখাংশ দিয়ে যখন একটি লেখচিত্র, মানে 3টি বিন্দু দিয়ে যখন একটি সরলরেখাংশ তৈরি হবে, সেটাই তো আমাদের একদম রৈখিক লেখচিত্র পাবো। ওকে, আচ্ছা, তাহলে এই লেখচিত্রের নাম আমরা AB দিয়ে দিলাম। দেখো আমাদের কিন্তু লেখচিত্র গ্রাফ খাতায় তৈরি করে নিয়েছি। এখানে প্রথম শর্ত নিয়ে প্রথম সমীকরণ থেকে লেখচিত্রটা পেয়েছি। আর একটা যে আমাদের এখানে ছিল সমীকরণ, যেখানে বিন্দু বের করে রেখেছি, এবার এই বিন্দুগুলো নিয়ে আমরা দেখো এবার এই যে ছক কাগজে তৈরি করব। তো প্রথমটা আছে 0,8, দেখো বিন্দুগুলো এখানে দূরাদূরি পাবা, এখানে ভালো দেখাবে। 0,8, তাহলে এক্স তো 0, দেখো এক্সের মান 0, প্রথমটা এক্স তারপরটা ওয়াই। এক্স যখন 0, তাহলে আমাদের দেখো আমাদের কিন্তু এই জায়গায় আছে 0 বলতে মূল বিন্দু, ঠিক আছে এখানে। তাহলে এক্স 0 আর ওয়াইটা 8, তাহলে এখানে এক্সের মানটা এখানে থেমে আছি মূল বিন্দুতে, তাহলে ওয়াইটা 8 যখন, তো উপর দিকে যাব এখান থেকে 8 ঘর, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, দেখো 8 ঘর ঘুরে নিয়েছি। তাহলে এই জায়গায় আছে প্রথম বিন্দুটা, দ্বিতীয় শর্তের প্রথম বিন্দুটা এখানে আছে। তারপরে 1,10, দেখো এক্স হচ্ছে 1, এখানে আসলাম, আর 10 উপরে যাব, 10 বুঝতে পারছো এখানে মোটাটা, এই যেখানে 10 আর এইদিকে 1, তাহলে 1,10 এই জায়গাটা হবে। তো এখানেও কাছাকাছি আসছে, যাই হোক তবে একটু দূরাদূরি আছে তার চেয়ে। এই দেখো এভাবে করে দিলাম। তারপরে 2,12, তাহলে এক্স হচ্ছে আমাদের 2, এই যে 2 গেলাম, ওয়াইটা 12, এখানে যদি 10 হয় তাহলে 11, 12 এই জায়গায়, দেখো এখানে 12 আসলাম, আর এইদিকে 2 তো আছি, এভাবে গুণে নেবা, এদিকে 2 বলতে এখানেও 2, এই যে 1, 2, তো এখান থেকে 1, 2 ধরে নিবা, তখন বেশি সুবিধা হবে, ভুল হবে না। তাহলে এই যে আমাদের 2,12 বিন্দুটা। যাই হোক কাছাকাছি এখানেও হয়েছে, তার এত কাছাকাছি হয়নি, একটু দূরাদূরি হয়েছে, কোনো অসুবিধা নাই। তাহলে আমরা কি করব, এইভাবে দেখো, এই দেখো এখানে বসাবো ঠিকঠাক করে 3টি বিন্দুকে নিয়ে একদম দেখবা স্কেলটা বসাও, 3টি বিন্দুকে নিয়ে এভাবে বসিয়ে একদম একটি লেখচিত্র তৈরি করে দাও। দেখো তো এই যে লেখচিত্র তৈরি হয়েছে, এটার নাম দিয়ে দেবো আমরা CD। ওকে, এবার দেখবো যে এখানে লেখচিত্রটা যেখানে ছেদ করবে, একদম এটাকে ধ্যান রাখতে হবে, লেখচিত্রটি কোথায় ছেদ করেছে, সেই ছেদ বিন্দুটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে আসবে।
আমরা ঠিকঠাক করে একদম ছেদবিন্দুতে যাওয়ার চেষ্টা করব, যেভাবে আমাদের অ্যান্সারটা তৈরি হবে। তাহলে এখানে দেখো, এখানে আমাদের তৈরি হয়েছে আচ্ছা, তাহলে এখানে যোগ করেছি আমরা, এদিকে যোগ করেছি। তোমাদের বলে দিচ্ছি ছেদবিন্দুটা আমরা কোথায় পাবো, ঠিক আছে? এই যে এই জায়গায় ছেদবিন্দু হয়েছে। দেখো ছেদবিন্দু কিন্তু পেয়ে গেছি। দুটি লেখচিত্র যেখানে ছেদ করেছে, এই যে আমাদের ছেদবিন্দুটা এই জায়গায়, এই ছেদবিন্দুর নাম এখানে আমি পি দিয়ে দিলাম, এটাকে এই জায়গায় পি দিয়ে দিব। হ্যাঁ, 6-এর 1 নম্বর কিন্তু অঙ্ক তোমাদের চলছে, এটা 6-এর 1 নম্বরটা। দুটি লেখচিত্র, একটা এ বি একটা সিডি পেলাম এবং ছেদবিন্দু পি পেয়ে গেছি। এবার এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে খুঁজে নেব। দেখো পি বিন্দুর স্থানাঙ্ক এই ছক কাগজ থেকে আমরা এখানে বের করে নিতে পারবো। তোমাদের যেটা বলেছিলাম যে একটা যদি কমন বিন্দু থাকতো না, তো তাড়াতাড়ি কিন্তু তোমরা ছেদবিন্দুটা পেয়ে যেতাম, আর তোমাদের এখানে গুণার প্রয়োজন পড়তো না। সাধারণ বিন্দুটা যেটা থাকবে, যেটা কমন বিন্দু থাকবে, সেই বিন্দুটা কিন্তু এই বিন্দু দাঁড়াবে, কমন বিন্দুটা। তো যাই হোক, এখানে কমন বিন্দু আসেনি, মানে একই রকম একটি বিন্দু পাওয়া যায়নি। তার দেখো এই সেই পি বিন্দুর স্থানাঙ্ক দেখো কীভাবে আমরা বের করছি। এবার এই যে বিন্দুটা তৈরি হয়েছে এখান থেকে, এই যে এখানে তোমরা লক্ষ্য করো এক্স অক্ষের পর লম্ব এদিকে, আর এইদিকে ওয়াই অক্ষের পর লম্ব, তোমরা স্কেলের সাহায্যে টেনে নিতে পারো, কোনো অসুবিধা নাই। আর না টানলেও হবে, তোমরা গুনে নাও। দেখো এই যে তোমাদের এখানে গুনতে হবে যে এখানে এটা ওয়াইয়ের মান, আর এই দিকটা এক্সের মান। তাহলে এই দিকটা এখান থেকে যা হবে তাই তো আমাদের এই দিকটা হবে। তাহলে এখান থেকে গুনে নিচ্ছি ওয়াই অক্ষ থেকে কত ঘর আছে, মানে যে পি বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কত দূরত্ব, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্সের মানটা। মানে এখানে গুনে নাও 1 2 3 4 5 6 7 8। দেখো তাহলে এটা এক্সের মানটা কিন্তু 8। এক্সের মান 8 বলতে আমাদের কিন্তু রজতের বর্তমান বয়সটা কিন্তু 8 বছর। এটা তোমাদের অ্যান্সারও আছে, যেটা বলেছিলাম। ওকে, আর এবার ওয়াইয়ের মানটা গুনতে গেলে এভাবে গুনে যাও একদম ওয়াই অক্ষ থেকে। তো এভাবে যদি গুনো, দেখো এখান থেকে 10 20 21 22 23 24, তাহলে এটা আমরা 24 পেয়ে গেলাম ওয়াইয়ের মানটা। 8,24 পি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে রজতের মামার যে বর্তমান বয়সটা ছিল 24 বছর। দেখো এই বিন্দুটারই কিন্তু এক্সের আর ওয়াইয়ের মানটাই আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে লেখচিত্রের সাহায্যে আমাদের সমাধান। খুবই একদম ইম্পর্ট্যান্ট এই টাইপের অঙ্ক তোমাদের থাকবেই, সে গল্পের অঙ্ক হোক বা আমাদের যে 7-এর দাগের বা 8-এর দাগের। দেখো সমাধান মানে 8-এর দাগের অঙ্কগুলো তো আরও বেশি ইম্পর্ট্যান্ট। মানে এই টাইপের একটা অঙ্ক তোমাদের থাকেই বা থাকে একদম, ঠিক আছে, থাকবেই যাকে বলে শিওর। মানে এই টাইপের গল্পের অঙ্কগুলো কম পাওয়া যায়, থাকে এই গল্পের অঙ্কগুলো থাকে না তা মানে নয়, থাকে পাওয়া যায়। কিন্তু একদম 8-এর দাগের অঙ্কগুলো একদম 100% কমন, যে তোমাদের আসবেই পরীক্ষায়, করতে হবে। তারপরে পরের পেজে যে অঙ্কগুলো আছে সেই পরের পেজের অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে। এই যে আমাদের 9-এর দাগের 10-এর দাগের 11-এর দাগের অঙ্কগুলো আরও ভালো ইম্পর্টেন্ট আছে। আর অবজেক্টিভ অঙ্কগুলো তো আরও মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো খুব বারে বারে আসে 1 মার্কে এবং 2 মার্কে, এগুলো সব করাবো তোমাদের। ওকে, তো দেখো যে আমাদের কিন্তু যেটা বলেছিল কাজ হয়ে গেছে। এখন মেন কাজ হচ্ছে এই বিন্দুটা পাওয়া, ভালো করে এই বিন্দুটা তৈরি করতে হবে। যখন তোমরা কমন বিন্দু পাবা না, ঠিক আছে, কমন বিন্দু যদি না পাও তাহলে কিন্তু ভালো করে গ্রাফ খাতাটা তৈরি করতে হবে। বিন্দুগুলো বসিয়ে একদম সুন্দর করে এমন জায়গায় ছেদ হবে এবং গুনে নিতে হবে, সেই বিন্দুটা কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে। এটা কিন্তু ভালো করে গুনতে হবে। এই দিক থেকে গুনে নেবা, যত ঘর হবে সেটা এক্সের মান, আর এখান থেকে গুনে নেবা যত ঘর পাবা সেটা হচ্ছে ওয়াইয়ের মান। ওকে, তাহলে এবার আমরা অঙ্কন প্রণালীটা লিখব। অঙ্কন প্রণালীটা এখন তোমাদের আরও ভালো করে লিখতে হবে। পার্ট 1 ক্লাসে তোমাদের অঙ্কন প্রণালী লিখেছি, এবার পার্ট 2 ক্লাসে চলো তোমরা দেখো যে দুটি যে লেখচিত্র তৈরি হয়ে গেছে, একটা এবি একটা সিডি, এইভাবে নিয়ে আমাদের অঙ্কন প্রণালীটা কীভাবে হবে আমরা এখানেই আমরা খাতাতেই করব। তোমরা এই যে এই জায়গায় অনেকে লিখে, আমি এই জায়গায় লিখছি না, কারণ এই দিকে লিখলে পরে আমাদের এই যে পাতাটা আমাদের একটু খারাপ হয়ে যায়, কালিটা চলে আসে। তোমরাও চাইলে এখানে লিখতে পারো, এখানে লিখলে আরও সেফটি। পরীক্ষাতেও লিখতে পারো একদম খাতায়, ঠিক আছে। যে পরীক্ষাতে লিখে দেবো বলে কোনো অসুবিধা হবে না, একদমই না, আরও ভালো হবে। অনেক সময় তোমার গ্রাফ খাতা হারিয়ে গেল, বলেছি আমি যে গ্রাফ খাতা পাতাটা স্যাররা হারাবে না, ঠিক আছে। তো তোমাদের এখানে তো থেকে যাবে, এই জন্য বলছি তোমরা এখানে লিখলেও কোনো যায় আসে না। তো আমিও এখানে লিখবো অঙ্কন প্রণালীটা। দেখো আমি হেডিং করে দেবো অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালীটা লিখে নিই। অঙ্কন প্রণালী এত সুন্দর করে গুছিয়ে আমি অঙ্কন প্রণালীটা লেখাবো। আমার মতো অঙ্কন প্রণালী তোমরা কোথাও পাবা না,
আমার যেভাবে অঙ্কন প্রণালী লেখানোর স্টাইল তোমরা দেখো, ঠিক আছে। আগে লিখিয়ে দিই, তারপরে তোমরা নিজেরাই বলবা যে এই অঙ্কন প্রণালী কীরকম হলো তোমাদের। আগের মধ্যেই শুরু করবো। পার্ট 1 ক্লাসে তোমরা দেখেছো, যারা দেখেছো ওই জন্য বলছি যে পার্ট 1 ক্লাসটা আগে দেখতে হবে। তাহলে আমরা কীভাবে লিখেছিলাম যে ছক কাগজের, দেখো ছক কাগজ বলতে গ্রাফ খাতা আমাদের, ঠিক আছে। দেখো ছক কাগজ, যেটা গ্রাফ খাতাটাকে ছক কাগজ বলা হয়। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে যে বিন্দুগুলো পেয়েছি, দেখো এই যে আমাদের যে বিন্দুগুলো আছে, এই যে বিন্দুগুলো, সেই বিন্দুগুলো লিখব। প্রথমটা আছে 1,17, 2,18, তারপরে আছে 3,19 এবং দ্বিতীয় শর্তের বিন্দুগুলো এই যে আমাদের দেওয়া আছে 0,8, 1,10 আর 2,12। এই যে দেখো, ওকে। তাহলে এই যে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে, ছক কাগজে দেখো জিনিসটা কীভাবে, এখানে যে কাজটা করেছি সেই কথাটা কিন্তু লেখা হচ্ছে। এই যে ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম, দেখো ছোটো ছোটো যে বর্গক্ষেত্রগুলো আছে, সবচেয়ে ক্ষুদ্রতম ছোটো বর্গক্ষেত্র। দেখো বড় বলতে যেটা 10 ধরতাম, এই যে 10 নিয়ে দেখো একটা বিশাল বড় বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ। এবার 5 নিয়ে দেখো একটা বর্গক্ষেত্র দেখতে পাচ্ছ, আর ছোটোগুলো নিয়ে একদম যেটা সবচেয়ে হালকা যেটা দাগটা আছে, সেই দাগগুলো নিয়ে যে ছোটো ছোটো বর্গক্ষেত্র, তাদের বাহুগুলো দৈর্ঘ্যগুলো তো 1 একক ধরতাম, গুনতাম 1, 2, 3, 4 1 একক ধরে, ওই কথাটি লেখা হচ্ছে এখানে। ছক কাগজের প্রতিটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে এই বিন্দুগুলো স্থাপন করেছি, এই বিন্দুগুলো এবং এই বিন্দুগুলো ধরে এই বিন্দুগুলি লিখব আমরা বিন্দুগুলি স্থাপন করি স্কেলের দ্বারা। স্কেল যেটা মাপনি বলতে পারো, স্কেলকে বাংলায় মাপনি বলা হয়, যাই হোক আমরা স্কেল লিখে দিলাম। স্কেলের দ্বারা যুক্ত করে, ঠিক আছে, এবি। দেখো আমরা স্কেলের দ্বারা যুক্ত করে, দেখো একটা এবি লেখচিত্র, একটা সিডি লেখচিত্র পেয়েছিলাম না, এবি এবং সিডি, সেটাই লিখবো এখানে। যুক্ত করে এবি, এই যে এবি লেখচিত্রটা এভাবে এরো চিহ্ন দিয়ে দিবা, এবি ও সিডি, এই দেখো এবি ও সিডি দুটি লেখচিত্র পেলাম, লেখচিত্র পেলাম, ওকে। দেখো লেখচিত্র দুটি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখচিত্র দুটি কোথায় পি বিন্দুতে ছেদ করেছে না, সেটাই লিখবো এখানে। লেখচিত্র দুটি পি বিন্দুতে ছেদ করে, একদম সহজ ভাষায় এবং ছোট করে, ঠিক আছে। পি বিন্দুতে ছেদ করি, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক, অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক যেটা খুব মোস্ট ইম্পর্টেন্ট দরকার আমাদের, পি বিন্দুর স্থানাঙ্ক যেটা আমি এখানে তৈরি করে দিয়েছি, যেটা তোমাদের ভালো করে গুণে তৈরি করতে হবে ঠিকঠাক। এখানে গুনতে ভুল করলে কিন্তু একদম তোমাদের অ্যান্সারটা ভুল দাঁড়িয়ে যাবে, ওকে। আর যেটা বললাম যে কমন বিন্দু পেয়ে গেলে একদম খুবই ভালো, চেষ্টা করবা যখন বিন্দুগুলো বের করবা না, যে কমন বিন্দু যেন বেরিয়ে আসে। দেখবা পরবর্তী যে অঙ্কগুলো করাবো, সেই অঙ্কগুলোতে আমি প্রচুর কমন বিন্দু বের করে তোমাদের দেখিয়ে দেবো। এখানে কমন বিন্দুগুলো আসলো না, তাই না। আমরা যদি 2,24টা নিয়ে নিতাম না, যে আমি 2,24 বলতে এখানে যে আমাদের দেখো এক্সের মানটা 8 আর 24, আমি যদি নিয়ে নিতাম যে এক্সের মানটা 8 নিব, তাহলে এক্সের মানটা 8 নিলে পরে ওয়াইয়ের মানটা কিন্তু 24 দাঁড়িয়ে যাবে। দেখো এক্সের মানটা 8 নিলে 8 আর 16 যোগ করে 24, তা এরকম করে যদি ধরা যায়, ঠিক আছে। অনেক সময় ধরা যায় না, কখনো ধরা কিন্তু যায়। তো তোমাদের তো এভাবে মুখস্থ রাখা চলবে না, যেটা আমাদের আসবে এই বিন্দু অনুযায়ী। তো
তো তোমরা লক্ষ্য রাখবা যে কি কি ধরলে পরে আমাদের হয়ে যাবে যে একটা কমন বিন্দু, সেটাই চেষ্টা করবা। এই যে দুটো আমাদের সমীকরণ দেওয়া আছে, এই দুটো সমীকরণ থেকে তোমরা দেখবা যে কিভাবে আমরা ধরবো যে আমরা একটা কমন বিন্দু পেয়ে যাব। তাহলে একটা যদি কমন বিন্দু পেয়ে যাই তাহলে তো আমাদের একদম খুব সহজে এই যে জায়গাটা ছেদ বিন্দুটা আমরা একদম পেয়ে যাব, যেটাই কমন বিন্দু হবে সেটা কিন্তু এখানে আমরা লিখে দেবো ছেদ বিন্দুতে, ঠিক আছে? কারণ এটাই কিন্তু দরকার আমাদের। একটা অঙ্ক করতে গিয়ে দেখো অনেক টাইম লেগে যাচ্ছে, লাগুক। একটা অঙ্ক যদি ভালো করে শেখা যায় লেখচিত্রে, তাহলে তোমাদের কিন্তু শেখা কমপ্লিট, একদম তোমরা পরীক্ষায় করতে পারবা, ফুল নাম্বার পেয়ে যাবা। তাহলে দেখো, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক যেটা তোমাদের বললাম যে আমি এখানে দেখিয়েছি 8,24, তাহলে এখানে আমি লিখে দেবো এই যে 8,24। যে নির্ণীয় সমাধান, এখানে আরেকটা আমি লিখছি এখানে, আচ্ছা সমাধান, নির্ণয় সমাধান বলতে এটা আমি লিখছি না, যখন আমাদের সমাধান করতে বলবে যে 8-এর দাগের অঙ্কগুলো আছে, তো সমাধান লিখলে পরে নির্ণয় সমাধান লিখব। জাস্ট এখানে আমি দেখাবো যে সমাধান আমি শুধু করছি, বা এক্সের মান দেখাচ্ছি। এক্সের মান কিন্তু এখানে 8, আর ওয়াইয়ের মানটা কিন্তু এটা 24, কারণ এটা এক্স এটা ওয়াই, এটা দেখিয়ে দিলাম। তাহলে অতএব এক্স আমরা ধরেছিলাম রজতের বর্তমান বয়স, তাই এখানে লিখে দেবো অতএব রজতের বর্তমান বয়স, 8 বছর। রজতের বর্তমান বয়স 8 বছর এবং রজতের মামার বর্তমান বয়সটা আমরা 24 বছর পেয়ে গেলাম। 24 বছর, দেখো আমাদের অ্যান্সার কমপ্লিট। এক্সের মানটাই আর ওয়াইয়ের মানটা পেয়ে গেলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু তোমাদের দুটি সমীকরণ থেকে লেখচিত্র তৈরি করে তোমাদের কিন্তু সমাধানটা করতে হবে, অ্যান্সারটা বের করে দেখিয়ে দিতে হবে। তাহলে একটা অঙ্কতে আমাদের অনেক সময় লেগে গেছে। প্রথম অঙ্কটা শুধু ভালো করে বুঝতে হবে, তারপর অঙ্কগুলোতে এত সময় লাগবে না। আমরা পরবর্তী অঙ্কতে চলে আসবো। পরের প্রশ্ন আমরা চলে আসবো 6-এর 2 নম্বরে। 6-এর 2 নম্বর দেখো, 6-এর 2 নম্বর, যে দুটি সংখ্যার সমষ্টি 15 এবং অন্তর 3, লেখচিত্রের সাহায্যে সমীকরণগুলির সমাধান করে সংখ্যা দুটি বের করি। আচ্ছা, তো লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে, যেভাবে 6-এর 1 নম্বরটা করালাম একইভাবে। তো সমীকরণগুলো আগে গঠন করি আমরা। দেখো দুটি সংখ্যার সমষ্টি, দুটি সংখ্যা, তাহলে আমরা ধরে নিব যে সংখ্যা দুটি এক্স ওয়াই, তাই না, মানে বড় সংখ্যা। আমরা ধরি, আমি একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা বললাম, ধরি বড় সংখ্যাটিকে আমি নিলাম এক্স এবং ছোট সংখ্যাটিকে আমি ধরে নিলাম ওয়াই। তা সংখ্যা দুটির সমষ্টি বলতে এক্স প্লাস ওয়াই সমান কত? এই যে 15 বলেছে, দেখো প্রথম শর্ত। তাহলে আমরা এক কাজ করি, এই প্রথম শর্ত থেকে এক্সের মানটা বের করে, এক্সের মানটাই বের করছি কিন্তু, ঠিক আছে, ওয়াইটা আমরা এদিকে নিয়ে চলে আসলাম, আর একটা ছক তৈরি করে বিন্দুগুলো আমরা বের করে নিই। এক্স ওয়াই, দেখো এখানে এবার ওয়াইয়ের মান, ওয়াইটা ডান দিকে আছে, তো ওয়াইয়ের মান নাও, এখানে যা খুশি নিতে পারো। তাহলে ওয়াইয়ের মানটা আমি যদি নিয়ে নিই 5, তাহলে দেখো এক্সের মানটা কত দাঁড়াবে? তাহলে 15 থেকে 5 বিয়োগ করো, তাহলে 15 থেকে 5 বিয়োগ করলে এক্সের মানটা কত যাবে? 10 হয়ে যাবে না? এবার ওয়াইয়ের মানটা যদি আমি নিয়ে নিই 10, ঠিক আছে, তাহলে 10 নিলে পরে 10, দেখো 15 থেকে 10 বিয়োগ, তাহলে এক্সের মানটা 5 পেয়ে যাবা। আচ্ছা, তাহলে ওয়াইয়ের মানটা আমি এখানে ধরো নিয়ে নিলাম 11 নিয়ে নিলাম, এটা কত নিয়ে নেব? 11। আচ্ছা 12 নিয়ে নিচ্ছি আমি, এটাকে নিয়ে নিলাম 12। তাহলে ওয়াইটা যদি 12 হয়, তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে 3 হবে, তাহলে এক্সটা 3 হবে। দেখো তাহলে বিন্দুগুলি দেখো এখানে 10, 5, 5, 10 আর 3, 12, ঠিক আছে, এভাবে বিন্দুগুলি পেয়ে গেলাম। আচ্ছা, তারপরে শর্ত, আমাদের আরেকটা শর্ত আছে এখানে, অন্তর বলেছে দুটি সংখ্যার, দেখো, এবং দ্বিতীয় শর্তটা দেখো, এবং
x সমান সমান, আচ্ছা এখানে এই যে দেখো অন্তর বলতে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা, এই দেখো সেটা অন্তরটা 3 বলেছে, তাহলে দেখো এখান থেকে এক্সের মান, এই যে এক্সের মান বের করার সুবিধা হবে এই ক্ষেত্রে, এই যে 3 মাইনাস ওয়াইটা এদিকে প্লাস ওয়াই করে দিলাম। চলো এখানে আমি যে এখানে এক্স এখানে ওয়াই, চেষ্টা করো যে কমন বিন্দু পেয়ে যাওয়া, ঠিক আছে। কমন বিন্দু তখনই পাবা, তোমাদের বলে রাখি দুটো সমীকরণ আগে এভাবে করে নেবা, এক্সের মান ওয়াইয়ের মান ঘর তৈরি করে রাখো, বিন্দুটি প্রথমে করো না, আমি করে নিয়েছি, তোমরা কিন্তু করবা না, হ্যাঁ। কমন বিন্দু পাওয়ার যে সহজ বুদ্ধি, এভাবে করে ঘর তৈরি করে তারপরে একসঙ্গে করার চেষ্টা করো যে কি এমন কিছু নেব যে একটা বিন্দু সেম চলে আসবে, এক্সের মান যা হবে ওয়াইয়ের মান তা হবে, এখানে এক্সের মান যা হবে ওয়াইয়ের মানটা তা হবে, একটা বিন্দু। এভাবে যদি করে নিতে পারো না, তাহলে কিন্তু খুব ভালো হয় লেখচিত্রের অঙ্কের ক্ষেত্রে, অ্যান্সারটা তাড়াতাড়ি পেয়ে যাবা তোমরা, আর ভুল হবে না, একদম নির্ভুল হওয়ার হবে মান। তো আমি এই মানগুলো খোঁজার চেষ্টা করব। দেখো আমি যদি এখানে এই মানগুলো নিই, তাহলে এখানে একটা মানও কিন্তু এভাবে আমাদের দাঁড়াচ্ছে না, দেখো যেভাবে এখানে নেওয়া হয়েছে, তাই তো। তাহলে এখানে এখন যখন এই মানগুলো যদি নিই, এক্সের মান 10 নিলে পরে দেখো এখানে এটা যেহেতু ওয়াইয়ের মানটা যদি এখানে 5 নিয়ে নিই, তাহলে এখানে ওয়াইয়ের মানটা 5 নিলে এক্সের মানটা 8 দাঁড়াবে, দেখো মিলছে না এর সঙ্গে। আমি যদি ওয়াইয়ের মানটা এখানে 10 নিয়ে নিই, তাহলে এক্সের মানটা 13 দাঁড়াবে, দেখো মিলছে না। কিন্তু না মিলুক, যেভাবে আগেরটা করালাম আগের মতো করে কিন্তু আমাদের অ্যান্সারটা বেরিয়ে আসবে, ঠিক আছে। না মিললেও কিন্তু ঠিকঠাক তোমাদের করে যেতে হবে। চলো যখন মিলছে না, তো আমরা কি করব, আমরা নিজের মতো করে যেভাবে আমরা বিন্দু বের করি সেভাবে আমরা করে নিচ্ছি। তো এখানে ওয়াইয়ের মানটা ধরো আমি 1 নিয়ে নিলাম, তাহলে এক্সের মানটা হয়ে যাবে 4 হয়ে যাবে, তাই তো, 3 আর 1 4। আচ্ছা ওয়াইয়ের মানটাকে যদি আমি 2 নিই এখানে 2, তাহলে এক্সের মানটা দেখো 3 আর 2 যোগ করে এটা কত হবে, 5 হয়ে যাবে না। ওয়াইয়ের মানটা ধরো আমি এটা নিয়ে নিলাম 4 নিয়ে নিলাম, এটা কত নিয়ে নিলাম, ওয়াইয়ের মানটা 4, তাহলে এক্সের মানটা 4 আর 3 যোগ করে 7 হয়ে যাবে। তাহলে এখানে বিন্দুগুলি 4,1, আচ্ছা এটা আমাদের 5 আছে, 5,2, তারপরে আছে 7,4। আচ্ছা এরপরে দেখো বিন্দু তৈরি করে নিয়েছি, এর আমরা গ্রাফ খাতা তৈরি করব, যেভাবে ছক কাগজে আমরা করি। চলো গ্রাফ খাতায় আমরা চলে আসবো, যেখানে গ্রাফ খাতায় দেখাবো তোমাদের 6-এর 2 নাম্বারটা, 6-এর 2 নাম্বার। আচ্ছা তাহলে যে বিন্দুগুলো স্থাপন করব আমরা, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমি তৈরি করব। তবে এখানে এই যে এক্স অক্ষ আগের মতো করে এক্স অক্ষ ওয়াই অক্ষ তৈরি করে নিয়েছি, যেভাবে আগে করলাম। এবার আমরা বিন্দুগুলো স্থাপন করে যখন লেখাচিত্র তৈরি করব। চলো আমি প্রথমে এই যে এই বিন্দুগুলো স্থাপন করে আমরা লেখাচিত্র তৈরি করছি। প্রথমটা দেখো আমাদের কত আছে, প্রথমটা আমাদের 10,5 আছে না, তাহলে এক্স 10, এই যে আমাদের এখান থেকে এক্স 10 আর ওয়াই 5 হচ্ছে এই যে ওয়াই 5 ঘর 10 5, তাহলে এখানে বিন্দুটা আছে, তারপরে করে এই যে বড় বিন্দু করে দিলাম। তারপরে 5,10, দেখো এক্স 5 মানে এই যে 5 ঘর হালকা মোটাটা 5, আর ওয়াইটা কিন্তু 10 আছে, তাহলে ওয়াই 10 এখানে চলে যাবো 10 ঘর, এই যে দেখো আমাদের এই জায়গাটা পাবো 5,10, তাহলে এই বিন্দুটা পাবো। তারপর 3,12, দেখো এক্স 3, এই যে 1 2 3, এখানে আছে এক্স 3 আর ওয়াই 12, দেখো কীভাবে গুনছি, এখান থেকে 1 যাবে, এই যে প্রথমে এখানে থাকবা যেখানে ছেদ করেছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখান থেকে 1 2 3, এই যে 3 ঘর দেখা যাচ্ছে না। এবার দেখো এই যে 1 2 3, এই যে এক্স থেকে যাবা, এই যে মূল বিন্দু এখান থেকে গুনবা 1 2 3, তাহলে এক্সটা 3 আছে 3 ঘরে গেলাম, ওয়াইটা 12, তাহলে 1 2 3, এবার 12 চলে যাও, 12 বলতে এখানে 10 11 12 এই জায়গায় আছে। তবে এই জায়গায় আসলো কি আসলো না, তোমার এখান থেকে দেখো 3 ঘর দেখে নিবা আবার 1 2 3, এই যে বিন্দুটা 1 2 3 আছে, হ্যাঁ 1 2 3, তাহলে এই যে আমাদের বিন্দুটা। তারপরে দেখানো 3 কত আছে, 3,12টা করে নিয়েছি, দেখো 3টা বিন্দু স্থাপন হয়ে গেছে আমাদের। এরপরে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেবো, এভাবে স্কেল বসিয়ে আমরা একদম যোগ করে দেবো, ঠিকঠাক এখানে যোগ করবা, কারণ এই জায়গাটা দেখো কমন বিন্দু যখন আমাদের আসেনি না, এই যে এই জায়গায় কমন বিন্দু যখন আসেনি, তার যোগগুলো কিন্তু একদম ভালো করে বসিয়ে তোমাদের কিন্তু যোগটা করতে হবে। তাহলে স্কেলটা ঠিক করে বসাও, একদম 3টি বিন্দুর উপর বসাও, যেন একদম দেখো এই যে একটা বিন্দুতে এভাবে বসিয়ে দিবা আগে, ঠিক আছে। তারপর দেখো
যে ঠিকঠাক আমাদের আছে তো তিনটি বিন্দুর উপর, একদম তিনটি বিন্দুকে চেক করে নিবা। আর একটু বড় করে দেখো, একটু বড় করে লেখচিত্রটা তৈরি করে নাও। তাহলে এদিকে আমাদের এ, এখানে আমাদের বি, এই যে আমাদের ওকে এ বি হচ্ছে আমাদের লেখচিত্র। এবার আমরা সিডি লেখচিত্র তৈরি করব। এই যে পরে বিন্দুগুলো 4,1, তাহলে 4, দেখো এখান থেকে আবার শুরু হবে। তাহলে এক্স হচ্ছে 4, 1 2 3 4, এখানে আসলাম। আর দেখো তারপরে বিন্দুটা আছে কত, 1 আছে, তাহলে ওয়াই 1, ওখানে কিন্তু আছি আমি, কলমটা সরাইনি, ওয়াই 1 বলতে উপরে 1, তাহলে এই জায়গায় বিন্দুটা তৈরি হবে। 4,1 বিন্দুটা পেয়ে গেলাম। 5,2, দেখো এখান থেকে আবার শুরু হবে 5, দেখো হালকা মোটাটা 5, এখানে 4 হলে এখানে 5। আর ওয়াইটা দেখে নাও, ওয়াইটা 2, তাহলে 2 ঘর যাব 1 2, তাহলে এই জায়গায় দেখো একদম কাছাকাছি পেয়ে যাচ্ছি, কোনো অসুবিধা নাই, কাছাকাছি থাকতে দাও। তারপর আছে দেখো 7,4, দেখো এক্সট্রা 7, 5 6 7 আর 4 আছে, 4 দেখলাম। তাহলে 4 আমরা চলে যাব ওয়াইয়ের ঘরে, 4 ঘর 1 2 3 4, মানে এই জায়গায় দেখো, এই জায়গায় করে এই যে মোটা করে দিলাম। এখন এই তিনটি বিন্দুকে আমরা কি করব, একদম যোগ করে দেব। তিনটা বিন্দু এভাবে বসাবো, ঠিকঠাক প্রথম বিন্দুটাকে এভাবে করে নাও। এই যে প্রথম বিন্দুটা বসিয়ে দেখে নিবা চেক করে, আর বড় করে একটা বড় করে লেখচিত্র তৈরি করে নিবা, এই যে এভাবে করে। আচ্ছা নাম আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের সি, আর এদিকে নাম দিয়ে দিলাম আমি ডি। সিডি আমাদের আরেকটি লেখচিত্র। এবার ছেদ বিন্দু কিন্তু দেখো, এই যে আমাদের ছেদ বিন্দুটা, ছেদ বিন্দুটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এই ছেদ বিন্দুর নাম দেখো, এই ছেদ বিন্দুর নামটা এই যে পি দিয়ে দিলাম, এই বিন্দুটা ওকে পি বিন্দু, যার এই স্থানাঙ্কটা একদম গুণে বের করে নাও, এটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। দেখো এই বিন্দুটা তুমি যেহেতু ওয়াই অক্ষ থেকে গুণো, এটা আমাদের এক্সের পার্ট হবে, এদিকে গুনছো না, ক ঘর আছে তাই না, এই ঘরটা। তাহলে এখান থেকে দেখো এই যে এক্সের ঘরটা গুনলে পরে এখান থেকে গুনে নাও, এখান থেকে সুবিধা হবে তোমাদের গুনার, যে 1 2 3, এই যে এখানে হালকা মোটাটা 5, ঠিক আছে, 5 6 7 8 9। দেখো আমরা কিন্তু এখানে এক্সের মানটা কিন্তু আমরা কত পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু 9 পেয়ে যাচ্ছি। এটা প্রথমটা 9 এক্সের মানটা, আর এদিক থেকে গুনে নাও, এদিক থেকে যে গুণো, এটা 5 আর 6, দেখো আমাদের ওয়াইয়ের পার্টটা 5, এটা কিন্তু 5 সরি 5 বলছি 6 হচ্ছে, দেখো এই যে 1 2 3 4 5 6 6, ওয়াইটা কিন্তু আমাদের 6, এক্সট্রা 9 ওয়াই 6, পি বিন্দুর স্থানাঙ্ক 9,6। একদম ভালো করে এই বিন্দুটা বের করবা, কারণ এই বিন্দুটা বের করে হচ্ছে তোমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমাদের বিন্দু বেরিয়ে গেছে। এবার দেখো, এবার অঙ্কন প্রণালী। অঙ্কন প্রণালীটা একদম আগের মতো করে তোমরা শুরু করো। অঙ্কন প্রণালীটা যেভাবে আগেটা দেখালাম, শুধু যে বিন্দুগুলি আগের বিন্দুগুলি ছিল না, শুধু এই বিন্দুগুলি তোমরা বসিয়ে দেবা, যে বিন্দুগুলি আমরা পেয়েছি, এই বিন্দু এবং এই বিন্দু এইভাবে লিখে একদম তোমরা কত অবধি লিখবা, পি বিন্দুর স্থানাঙ্ক। দেখো পি বিন্দুর স্থানাঙ্কটা এখানে চেঞ্জ হবে, যেটা তোমাদের বলে দিচ্ছে এখানে, আমি অতএব দিয়ে শুধু দেখিয়ে দিচ্ছি যে পি বিন্দুর স্থানাঙ্ক, বাকিটা লিখলাম না, আগের মতো তোমরা হুবহু লিখে দিবা, শুধু বিন্দুগুলো শুধু বসিয়ে দেবা, এই বিন্দুগুলো পি বিন্দুর স্থানাঙ্ক, যেটা আমরা কত পেলাম, যেটা আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট 9,6। তাহলে 9,6 পি বিন্দুর স্থানাঙ্ক 9,6। তাহলে 9টা হচ্ছে আমাদের বড় সংখ্যা এক্সের মান, এটা হচ্ছে ওয়াইয়ের মান ছোট সংখ্যা। তাহলে অতএব সংখ্যা দুটি, যেটা আমাদের বের করতে বলেছিল, অতএব সংখ্যা দুটি, একটা 9 ও একটা 6, 9 ও 6 পেয়ে গেছি, আমাদের অ্যান্সার হয়ে গেছে। পরে আমরা চলে আসবো 6-এর 3 নম্বর প্রশ্নে। 6-এর 3 নম্বর কী বলছে প্রশ্নটা, একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটি 1/3 হয়, এবং লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। তাহলে বক্তব্যটির সমীকরণ গঠন করি, যেভাবে বক্তব্য বলেছে সমীকরণ গঠন করতে হবে ও লেখচিত্রের সাহায্যে সমাধান করি। তা দেখো আমাদের যেটা বলেছি, একটি ভগ্নাংশ কথা বলেছে, তাহলে ভগ্নাংশের লব হর আছে, তা আমাদের ভগ্নাংশের লব ধরে নিতে হবে আর হর ধরে নিতে হবে। তা চলো আমরা লিখব, ধরি কোনো ভগ্নাংশের কোনো ভগ্নাংশের লবটাকে আমি এক্স ধরে নিলাম, এবং হরটা দেখো, লবটা এক্স এবং হরটাকে আমি ওয়াই ধরে নিলাম। তাহলে অতএব ভগ্নাংশটা কি দাঁড়াবে আমাদের, অতএব ভগ্নাংশটি
ভগ্নাংশটি হয়ে যাবে লব বাই হর মানে এক্স বাই ওয়াই, এই যে আমাদের ভগ্নাংশ। আচ্ছা, তাহলে যেটা আমাদের শর্ত বলেছি, দেখো যেটা প্রথম শর্ত, একটি ভগ্নাংশের লব থেকে 3 বিয়োগ। দেখো এই যে আমাদের এই যে ভগ্নাংশটা আছে এক্স আর ওয়াই, লব থেকে 3 বিয়োগ, লব থেকে 3 বিয়োগ এবং হরের সঙ্গে 2 যোগ, এবং হরের সঙ্গে 2 যোগ, এভাবে করলে ভগ্নাংশটি হয়ে যাবে কত 1/3। দেখো 1/3 হবে, এটা 1/3-এর সঙ্গে সমান। আচ্ছা চলো আমরা এখান থেকে সরল করে সমাধান করে এক্স বা ওয়াইয়ের মানটা বের করে নিই, যেটা সুবিধা হবে। তা আমি যখন এক্সের মানটা বেশি বের করছি, তাহলে এক্সের মানটা বের করার চেষ্টা করি। তার জন্য আমরা আগে 3 দিয়ে বর্গগুণ করি, তাহলে 3x - 9, আর এইদিকে আমাদের এই যে y + 2। এক্সের মানটা কেন বেশি বের করছি, কারণ যদি সমীকরণগুলো দেখো না, দেখো মাইনাসগুলোতে থাকে, এই মাইনাসগুলোর ক্ষেত্রে এক্সের মানটা বের করার সুবিধা হয়। এই যে মাইনাস মাইনাস, দেখো মাইনাস দিয়ে বেশি থাকছে সমীকরণগুলো, এই জন্য আমি এক্সের মানটা বের করি। ওয়াইয়ের মান বের করলেও হবে, কোনো যায় আসে না। তো আমি এক্সের মানটা বের করি যে তোমাদের সুবিধা বেশি হবে, সুবিধার ক্ষেত্রে আমরা এক্সের মানটা বের করে নিচ্ছি। আচ্ছা বর্গগুণ করেছে কোনাকুন, তো এখান থেকে এক্সের মানটা বের করলে এদিকে y + 2 আর -9টা এদিকে +9, 3x y প্লাস 9 আর 2 যোগ করো, 9 আর 2 যোগ করে পেয়ে যাবে কত 11। এখনও বের হয়নি আমাদের এক্সের মানটা, x y প্লাস এই যে আমাদের 11 আর 3টা আমাদের নিচে চলে আসবে। আচ্ছা ঘরটা আমি এখানে তৈরি করে দিচ্ছি, এভাবে করে ঘর তৈরি করতে হবে x y। এখন কিন্তু করছি না, একটা কমন বিন্দু পাওয়ার জন্য এখন করছি না আমি। চলো আমি পরের সূত্রটা দেখে নেব। তারপরে সূত্রটা যে বলেছি, প্রশ্ন দেখো এখানে বলেছে, এবং এরপর দেখো লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে, মানে লব থেকে 4 বিয়োগ আর হর থেকে 2 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হয়। দেখো এখানে এবার হবে যে অতএব দিয়ে আমি লিখছি, এবং দিয়ে লিখছি আমি, এবং এই যে আমাদের ভগ্নাংশটা ছিল x/y। দেখো এখানে 2 ক্ষেত্রে কিন্তু বিয়োগ করতে বলেছি, লব থেকে 4 এবং হর থেকে 2 বিয়োগ করলে, তার লব থেকে 4 বিয়োগ করতে বলেছে আর হর থেকে 2 বিয়োগ করতে বলেছে। এইভাবে যদি করা হয় তাহলে ভগ্নাংশটি দেখো, ভগ্নাংশটি 1/2 হয়ে যাবে আমাদের, ভগ্নাংশটি হয়ে যাবে 1/2। ওকে, তাহলে এই যে আমাদের আরেকটা সমীকরণ গঠন। তো এখান থেকে আমরা এক্সের মানটা পাওয়ার জন্য আমরা 2 দিয়ে বর্গগুণ করি, 2x - 4 2 8, আর এদিকে y - 2 কে 2, এক্সের মানটাই বের করব। 2x = y - 2, -8টা এদিকে +8 হয়ে যাবে। আচ্ছা তাহলে এখানে 2x = y -2 + 8, এটা হয়ে যাবে আমাদের কত, এটা হয়ে যাবে আমাদের +6। দেখো যোগ বিয়োগটা দেখো, যোগ বিয়োগ অনেকেরই ভুল হয়ে যায়, তো ছোট জিনিস ভালো করে শিখতে হবে। যোগ বিয়োগ বলে তোমরা গুরুত্ব দিবা না, নাহলে কিন্তু গুরুত্ব না দিলে এগুলোই ভুল হয়ে যাবে। তো দেখো এই যে এখানে যোগের কাজ না বিয়োগের কাজ, 2 রকম চিহ্ন আছে না, এর মাইনাস প্লাস, এই দুটোর কাজ হবে। তাহলে এদের চিহ্ন দেখে নাও, এর মাইনাস আর এর প্লাস। যখন 2 রকম চিহ্ন আছে তাহলে তোমরা বিয়োগের কাজ করবা, কিন্তু চিহ্ন কেন যোগ, কারণ এই দুটোর মধ্যে যে সংখ্যাটা বড় থাকবে তার চিহ্নটা বসিয়ে দিবা। 8 বড়, 8-এর চিহ্ন প্লাস বসিয়ে দাও। এবার এই যে 2 রকম চিহ্ন দেখতে পাচ্ছ যোগ বিয়োগ, তার জন্য বিয়োগের কাজ করো, মানে 8 থেকে 2 বাদ 6, এভাবে কিন্তু হয়েছে। এভাবেই বুঝবা তোমরা। তাহলে x = y + 6, আর এই 2টা নিচে নেমে যাবে। এবার আমি এখানে ঘর তৈরি করে দেব। x y, এবার দেখো ওয়াইটা এখানে দেখো, আমি ধরো এমনভাবে আমি কাজ করার চেষ্টা করছি প্রথমে, যেন আমাদের একটা কমন বিন্দু পাওয়া যায়। ঠিক আছে, কমন বিন্দুটা পেয়ে গেলে আমাদের কিন্তু বেশি সুবিধে। এটা তোমরা দেখবা, ট্রাই করে দেখবা যে কমন বিন্দু পেয়ে যাও। এবার ট্রাই করে দেখছো তোমরা যে কমন বিন্দু পাচ্ছ না কোনো কারণে, তা তোমরা যেভাবে নিয়ম অনুসারে কাজ করে যাও, বিন্দু বের করে যাও। তো যেভাবে আগে 2টো অঙ্ক করলাম, ছেদ বিন্দু কিন্তু তোমরা বের করতে পারবা, কোনো সমস্যা হবে না। কিন্তু আমরা চেষ্টা করব যে যেন একটা কমন বিন্দু হয়ে যায়। ঠিক আছে, চেষ্টা করবা প্রথমে, কিন্তু সুবিধা হয় তোমাদের।
তখন কিন্তু তোমাদের যে মানগুলো না অ্যান্সারটা ঠিকঠাক আসবে, ভুল হওয়ার সম্ভাবনা হবে না কমন বিন্দু পেয়ে গেলে। তবে বিভিন্ন মানগুলো বসিয়ে চেক করতে হবে, যে কোনো মান যেন আমরা কিন্তু একটা কমন বিন্দু মানে একই রকম বিন্দু বের করার চেষ্টা করছি কিন্তু, ঠিক আছে। দেখো আমি এখানে তোমাদের বলি যদি ওয়াইয়ের মানটা আমি যদি 4 নিয়ে নিই, দেখো ওয়াইয়ের মানটা 4, এই যে ওয়াইয়ের জায়গায় ওয়াই ডান দিকে আছে, যেটা ডান দিকে থাকবে তার মানে নিতে হবে। ওয়াইয়ের মানটা যদি 4 নিই তাহলে এখানে 4 নিলে পরে ওয়াইটা 4 হয়ে গেল, তাহলে 11 আর 4 যোগ 11 আর 4 15, তো 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে, 3 দিয়ে ভাগ করে 3 5 15 5। এটা কিন্তু আগে চেক করে নেবা তোমরা, ঠিক আছে। আমি কিন্তু চেক করে নিয়েছি, এই দেখো 15 বলতে 3 5 15, এই যে 5,4 পেলাম। একইভাবে লক্ষ্য করে এখানে যেভাবে ওয়াইয়ের মানটা 4 নিয়েছি এখানেও আমরা 4 নিচ্ছি, দেখো ওয়াইয়ের মানটা। এইভাবে দুটো করে নাও, মানে একটা একটা করলে কিন্তু অসুবিধাই হবে, কমন বিন্দুটা তোমরা পাবা না, ঠিক আছে। অসুবিধা কিছুই না, আগের মতো তোমাদের হয়ে যাবে। তো কমন বিন্দু পাওয়ার জন্য, ঠিক আছে, এক্সের মান বের করে এভাবে ছক তৈরি করে তারপরে দুটোকে একসঙ্গে করো। এখানে একটা ভাবো যে কি মান নিলে পরে যে দুটো আমাদের চলে আসবে একই। যেরকম এখানে ওয়াই 4 নিলে এক্সট্রা 5 পাচ্ছি না, দেখো এখানে যদি ওয়াইটা 4 নিই তো এক্সট্রা কিন্তু 5 পাবো। কী করে দেখো, এই যে ওয়াইটা 4, তার 4 আর 6 যোগ করে কত 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5, দেখো তো একদম কমন বিন্দু পেয়ে গেছি। এটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়িয়ে যাবে। ওকে, তাহলে এই যে দেখো যদি বলি অ্যান্সারটা কত, এখনই তোমরা বলতে পারবা যে এক্সের মান 5 আর ওয়াইয়ের মানটা 4, ভগ্নাংশটা দেখাতে বলেছিল না, তার 5,4 ভগ্নাংশটা, সরি 5/4, ঠিক আছে, 5/4 ভগ্নাংশটা। একদম অ্যান্সারটা হয়ে যাবে তোমাদের, একদম সঠিক অ্যান্সার পাবা যদি কমন বিন্দু তোমরা পেয়ে যাও। বেশিরভাগ ক্ষেত্রে কমন বিন্দুগুলো অটোমেটিকই চলে আসে একটু চিন্তাভাবনা করলি, ঠিক আছে। তোমরা যদি চিন্তাভাবনা নাও করো কিছু কিছু ক্ষেত্রে এমনিতেই চলে আসবে। তোমরা করছো এখানে তোমরা নিজের মতো করছো, এখানেও নিজের মতো করে করছো, দেখবা একটা কমন বিন্দু দেখতেই পাচ্ছ, এরকম হয়। আর চেষ্টা করো সবসময় যে কমন বিন্দুটা যেন হয়ে যায়। একদমই তোমরা পারছো না কমন বিন্দুটা, যে একই রকম বিন্দু আসছে না, তো কোনো ব্যাপার নয়, যেভাবে তোমাদের 6-এর 1 2 করালাম সেভাবে করে যাও, তোমরা অ্যান্সার বের করে নিতে পারবা, কিন্তু ভালোভাবে করতে হবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তারপরে কোনো চিন্তা নাই, তোমাদের বলেছিলাম একটা পেয়ে গেলে যোগ করে করে পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এখানে 4 আর 3 যদি যোগ করি এটা 7, তাহলে দেখো পরেরটা পেয়ে যাবো আমরা, কারণ প্রথমটাই কিন্তু ভাবার বিষয়, এটা বলেছিলাম প্রথমটা কি নিলে পরে 3 দিয়ে ভাগ যাবে সেটাই কিন্তু ভাবতে হয়। ওকে, সেই আমরা 0 দিয়ে ভাবতাম, 1 দিয়ে ভাবতাম, 2 দিয়ে ভাবতাম, তা আমরা 0 1 দিয়ে এই জন্য ভাবলাম না যে আমরা একটা আগে কমন বিন্দুটা দেখে নিই, যে এই যে 4 নিলে পরে 5 আসছে, 4 নিলে 5 আসছে, এটাকে চিন্তা ভাবনা করি আমরা কিন্তু এটা কাজ করে নিয়েছি। তারপরে তোমরা 0 0 1 যা দেখতে পারো। এখন যখন একটা পেয়ে গেছো, ভগ্নাংশ আছে, নিচে হর আছে, তাহলে যোগ করে নিয়ে তোমরা কাজ করে নাও। এই যে 4 আর 3 7, আর এখানে 7 বসালাম, তাহলে 11 আর 7 যোগ 18, 18কে 3 দিয়ে ভাগ করে 3 6 18, এই যে এটা 6 পেয়ে গেলাম। এবার 7 আর 3 যোগ করে এটা আমাদের 10, তাহলে এখানে 10 আর এটা 11, 10 11 21, আর 3 7 21, এটা আমাদের 7 হয়ে যাবে। তাহলে বিন্দুটা আমাদের তৈরি হলো, দেখো 5,4 একটা বিন্দু, 6,7, এটা হচ্ছে 7,10। আগে এক্সের মান তারপর ওয়াই মান লিখে লিখে বিন্দুগুলো সাজাবা। একইভাবে এখানে 4 আর 2 যোগ করে আমরা পেয়ে যাবে এটা 6, 6 নিলে পরে 6 12, 2 6 12, এটাও 6, 6 আর 2 যোগ করে এটা 8, এখানে 8, 8 আর 6 যোগ করো, 8 আর 6 কত হবে, 8 আর 6 হয় 14, তাই না। 14কে 2 দিয়ে ভাগ করবো, 2 7 14, এখানে বিন্দু পেয়ে যাব 5,4, 6,6, 7,8, 7,8। দেখো বিন্দু তৈরি হয়ে গেছে। এবার আমরা দেখো কমন বিন্দু পেয়ে গেছি, সহজভাবে আমাদের দেখো ছেদ বিন্দুটা বেরিয়ে আসবে। দেখো কীভাবে সহজভাবে ছেদ বিন্দু বেরিয়ে আসছে আমি তোমাদের ছক কাগজে দেখাচ্ছি। দেখো এই যে আমাদের ছক কাগজ বা গ্রাফ খাতা, এভাবে ছক কাগজ গ্রাফ খাতায় এক্স অক্ষ ওয়াই অক্ষ 6 3 নাম্বার দিয়ে দেখো তৈরি করে নিতে পারবা সহজে। আর বিন্দুগুলো স্থাপন করে লেখচিত্র বানাচ্ছে। প্রথম যে বিন্দুগুলো আছে 5,4, দেখো 5,4 এখানে, এই যে এখান থেকে শুরু হবে, এই যে 5 হালকা মোটাটা 5,4, 4 বেলা উপর দিকে যাবে, 4 গুণ এই যে এখানে 5-এর নিচে এই যে বিন্দুটা। ওকে, কমন বিন্দু পেয়ে গেছি। দেখো খুব সহজে ছেদ বিন্দু পাবো, দেখে রাখো 5,4, এবার 6,7, 6, দেখো এই যে 6 এখানে হবে, এটা যে দেখো 5 হয় তো এটা 6 হবে, হালকা মোটাটা 5 6 6, তারপর তো আছে 7 আছে, তাহলে এই যে আমাদের 6 আর 7 যাবো উপরে। তোমাদের লক্ষ্য রাখবে, অনেকে ভুল করে দেয়, যখন হাত সরিয়ে নেয় তো নাম্বারটা আলাদা জায়গায় করে দেয় না। আবার 6 দেখে নিবা যে 6, তারপর ওয়াইটা 7 আছে, তাহলে 7 বলতে এই জায়গায় তো আমাদের 5 6 7,
তাহলে এই যে বিন্দুটা, তারপর এটা 7,10, 7,10 দেখো 1 7, 7 বলতে এই যে 5 6, এই যে 7 আর 10, ওয়াইটা 10, এখন চলে যাও এই যে এই জায়গায় 10, এই যে 3টে বিন্দু পেয়ে গেছি। এবার আমরা স্কেলের সাহায্য নিয়ে আমরা লেখচিত্র তৈরি করব। এভাবে করে নিয়ে বসাও, 3টে বিন্দুর উপর বসাও। এখানে নো টেনশন, আমাদের কমন বিন্দু পেয়ে গেছি, একই বিন্দু একটা, ছেদ বিন্দু সহজে আসবে। দেখো তাহলে এইদিকে এ নাম দিলাম, এদিকে বি নাম দিয়ে দিলাম। এই যে এ বি আমাদের একটি লেখচিত্র। পরের বিন্দুগুলো বসাই। পরের বিন্দুগুলো দেখো, প্রথমটা আছে কিন্তু 5,4, তাই না? তাহলে আমরা এই যে 5 দেখো, তার 5 বলতে আমাদের এখান থেকে আবার গুনতে হবে একইভাবে। এই যে মূল বিন্দু ধরবো 5 একক, এখান থেকে 5 ঘর, তো হালকা মোটাটা 5, 5, তারপর আছে 5,4, তাই তো? তার ওয়াইটা 4 যাবে। এই যে আমাদের 5 আর ওয়াইটা 4, দেখো একদম এই যে বিন্দুটা, আগের যে বিন্দুটা ছিল 5,4, আর এখানেও 5,4, তাহলে 5,4 বিন্দুটা কোথায় আসবে? এই যে 5,4 বিন্দুটা আগে যে স্থাপন করেছিলাম, এটাই তো, এই বিন্দুটাই দেখো কমন বিন্দু। ধরে রাখো এই বিন্দুটা, মনে রাখবে কিন্তু এই বিন্দুটা। তোমার যদি অসুবিধা হয়ে যায় তাহলে আরেকটু একটা দাগ গোল করে দিলাম, 2টো দাগ, ঠিক আছে, যদি ধরতে না পারো। যাই হোক 5,4 আমাদের হয়ে গেছে 6,6। এবার 6,6, তাহলে এই দেখো এখানে 5 6, 6,6, এইদিকে আমাদের 6 ঘর যেতে হবে। তাহলে 5 6, মানে এই জায়গায় বিন্দুটা আছে, এখানে পাশাপাশি পড়ে যাচ্ছে, ধ্যান রাখো। প্রথমটা এটা, দ্বিতীয়টা এটা, তারপরটা হচ্ছে 7,8, ঠিক আছে, মানে 7,8, তাহলে 7, তাহলে এখানে আমাদের 5 6 7, 7 আর 8, তাহলে 8 দেখো এখানে আমাদের 5 6 7 8, মানে এই জায়গায় দেখো একদম কাছাকাছি পড়ে গেছে, কোনো ব্যাপার নয়, কাছাকাছি পড়তে দাও। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় ওই 3টা বিন্দুকে ছেদ করব, একদম এই জায়গা থেকেই যাবে। ধ্যান রাখবা 3টা বিন্দু এই এই এই, তাহলে সেভাবে স্কেলটা বসাও। এই যে প্রথম যেটা কমন বিন্দুটাই এভাবে কলমটা বসাও, বা তোমরা পেন্সিল বসাও, বা তোমাদের তো পেন্সিল দিয়ে করতে হবে, রুল দিয়ে। আমি এখানে স্পষ্ট বোঝাবে বলে আমি কলম দিয়ে করছি। এই যে এভাবে কিন্তু আমি বসিয়ে নিয়েছি, বসিয়ে নিয়ে তোমরা একটা বড় করে, ঠিক আছে, অত বড় দরকার নাই। এই যে আমাদের একটি লেখচিত্র, তাহলে এটা আমাদের সি, আর এইদিকে আমাদের ডি, সি ডি আর একটি লেখচিত্র। ছেদ কোথায় করেছে দেখো তো, এ বি সি ডি, যেটা কমন বিন্দু, সাধারণ বিন্দু, এই যে বিন্দুটা, এটা কিন্তু আমাদের পি বিন্দু। এটাকে গুণও প্রয়োজন নাই, যে তোমাদের যে গুনতে হবে তার কোনো দরকার নাই, কারণ জানো তোমরা 5,4 এই বিন্দুটা কমন বিন্দু, হ্যাঁ, দু জায়গায় পেয়েছিলাম। তাহলে 5,4, এটা আমাদের 5, এক্সের মানটা, আর ওয়াইটা হচ্ছে 4, গুনলে পরে একই পাবা। এই যে এদিকে 5 আর এদিকে 4 আছে, 5,4, দেখো ছেদবিন্দু পেয়ে গেছি। এবার যেভাবে আমরা 6-এর 1 নম্বরটা দেখালাম অঙ্কন প্রণালীটা, একইভাবে লিখো, শুধু বিন্দুগুলি চেঞ্জ করবা। আর ছেদ পি বিন্দু, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক যেটা, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের। তাহলে এখানে আমরা লিখব, যে অঙ্কন প্রণালীটা আমি আর করছি না, শেষের দিকটা লিখছি, যে অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম কমন বিন্দুটা দিয়ে, যেটা বিন্দু এখানে আছে 5,4, একই বিন্দুটা। ওকে, কিন্তু তোমাদের এই বাকিটা কিন্তু লিখবা অঙ্কন প্রণালী বেশ করে গুছিয়ে, আগের মতো করে দেখে দেখে বেশ বসিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যেটা বের করতে বলেছিল প্রশ্নে, কী বের করতে বলেছিল? ভগ্নাংশটি। তাহলে ভগ্নাংশটি কী করে পাবো? আগে তোমরা এখানে এক্স বলতে দেখো, এক্স বলতে 5 আর এখানে ওয়াই বলতে 4, এভাবে করে নাও, এক্সের মান 5, ওয়াইয়ের মান 4। এবার অতএব দিয়ে লিখবা ভগ্নাংশটি, এটাকে বলে লব হর, এটা হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমাদের লব, এই যে ভগ্নাংশের লব এটা, এটা লব, আর এটা হচ্ছে হর আমাদের, এটাকে আমরা হর বলে দিলাম। তাহলে ভগ্নাংশটি, তাহলে ভগ্নাংশটি কী হয়? লব বাই হর, 5/4, এই যে আমাদের ভগ্নাংশ, এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, পরে আমরা চলে আসবো 6-এর 4 নম্বর প্রশ্নে। 6-এর 4 নম্বর কী বলছি দেখো প্রশ্নটা। রোহিতের আয়তকার বাগানের পরিসীমা 60 মিটার। আচ্ছা, আয়তকার বাগানের পরিসীমা দেওয়া আছে। বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি ও প্রস্থ 2 মিটার কম হলে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য 2 মিটার বাড়াবে এবং প্রস্থ 2 মিটার কম হলে পরে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়ে যাবে আগের চেয়ে।
আগে যা হবে ক্ষেত্রফল। তাহলে লেখচিত্রের সাহায্যে সমাধান করে আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ বের করতে বলেছি। তাহলে আয়তকার বাগানটির দৈর্ঘ্য এক্স ধরে নেব, প্রস্থ ওয়াই ধরে নিই আমরা। তো চলো আমরা লিখি ধরি আয়তকার বাগানের দৈর্ঘ্যটা ধরিলাম এক্স মিটার এবং আয়তকার বাগানের প্রস্থটাকে আমি ওয়াই মিটার ধরে নিলাম। দৈর্ঘ্য এক্স মিটার, প্রস্থ এটা এক্স আছে, ঠিক আছে, এটা আমাদের এক্স মিটার, প্রস্থ ওয়াই মিটার। তাহলে দেখো তো পরিসীমা, তাহলে অতএব আয়তকার বাগানের পরিসীমা কি জানি আমরা? পরিসীমার সূত্র জানতে হবে, পরিসীমা। তাহলে আয়তক্ষেত্রে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার হয়েছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা। এখানে ক্ষেত্রফলের প্রয়োজন পড়বে, তাহলে আমরা এবং দিয়ে আয়তকার বাগানের আমরা ক্ষেত্রফলটা বের করে নিচ্ছি। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ওয়াই বর্গ মিটার। পরিসীমা এবং ক্ষেত্রফল বের করে নিয়েছি। এবার প্রথম শর্ত দেখো, বাগানটির পরিসীমা 60 মিটার বলে দিয়েছে। তাহলে প্রথম শর্ত হচ্ছে আমাদের এই যে পরিসীমা 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে যাবে আমাদের? এই যে পরিসীমাটা আমি বলে দিয়েছি 60 মিটার, 60-এর সঙ্গে সমান। প্রথম শর্ত তৈরি হয়ে গেছে। তাহলে এখানে এক্সের মানটা বের করে আমরা ছকটা তৈরি করে দিই, বিন্দু বের করে দেবো না, কারণ একটা কমন বিন্দু পাওয়ার জন্য ছক অবধি বের করি। চলো তো এক্সের মানটা আগে বের করি, 2 দিয়ে কাটাকাটি করা যাক, করে নাও। এখানে 2 3 6 শূন্য বসে গেল। তাহলে এখানে এক্স ওয়াইটা আমরা নিয়ে চলে যাবো ডান দিকে, এক্স সমান এটা 30 মাইনাস ওয়াই চলে আসবে। ছকটাও আমি করে রেখে দিচ্ছি, আমাদের ছক এক্স এটা ওয়াই। ওকে থাক, আমরা কিন্তু এখন বিন্দু বের করছি না। চলো আমরা দ্বিতীয় শর্তটা তৈরি করি। দ্বিতীয় শর্তটা যেটা বলেছে এটা আমাদের বোঝার ব্যাপার আছে। দেখো বাগানের দৈর্ঘ্য 2 মিটার বেশি আর প্রস্থ 2 মিটার কমাবে। তাহলে এখানে আমরা লিখব দৈর্ঘ্য, তাই তো, এই যে দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে এখন দৈর্ঘ্য এখন একটা দৈর্ঘ্য হবে, 2 মিটার দৈর্ঘ্য বাড়াবে। আগে তো ধরেছিলাম দৈর্ঘ্যটা এক্স মিটার, এখন 2 মিটার বেশি, তাহলে এখন দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস 2 মিটার। তাহলে এখন দৈর্ঘ্য এটা হবে। এবার প্রস্থ, দেখো প্রস্থটা এখানে কি বলেছি? প্রস্থটা কিন্তু 2 মিটার কমাবে, প্রস্থ 2 মিটার কম হলে, এটা কিন্তু কম, ওকে 2 মিটার যদি কম হয়, 2 মিটার যদি কম হলে এখন প্রস্থ কত হবে? তাহলে এখন আমাদের প্রস্থটা হয়ে যাবে, আগে ছিল প্রস্থটা ওয়াই মিটার ধরেছিলাম, তাহলে যে ওয়াই থেকে 2 মিটার কমাবে, 2টা বিয়োগ দিয়ে দাও, এত মিটার প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে এই দৈর্ঘ্য প্রস্থ নিয়ে এখন একটা আয়তকার বাগানের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব এখন আয়তকার বাগানের ক্ষেত্রফল কত হবে? দেখো সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 2 আর প্রস্থটা আমরা পেলাম ওয়াই মাইনাস 2 এত বর্গ মিটার। দেখো সেখানে একটু সরলটা করে নিই আমি, সেখানে যদি আমরা গুণ করে দিই, দেখো গুণ করে আমরা কত হবে, দেখো এখানে এক্স ওয়াই গুণ করে এটা হয়ে যাবে আমাদের এক্স ওয়াই, আর এদিকে এক্স আর 2 গুণ করে, আচ্ছা এটা আমাদের প্লাস দিয়ে দিয়েছি, আগে থেকে চিহ্ন বসাবো না, ঠিক আছে, মানে এক্স ওয়াই গুণ করে এক্স ওয়াই। এবার এক্সের সঙ্গে 2 গুণ, তাহলে এর মাইনাস আর এর প্লাস মাইনাস এটা মাইনাস হবে, তাহলে এক্স আর 2 গুণ করে 2x হয়ে যাবে। এবার এক্স দিয়ে হয়ে যাচ্ছে, এবার 2 দিয়ে রাশি গুণ হচ্ছে, দেখো বোঝার ব্যাপার আছে।
দুজনেরই প্লাস চিহ্ন, এবার প্লাস চিহ্ন দিতে পারো, এই দুটোর গুণ হবে না, দুজনেরই প্লাস, প্লাস প্লাসে প্লাস 2y হয়ে যাবে। এবার 2 আর এই 2 গুণ, প্লাস মাইনাস কিন্তু এখন 2 এর প্লাস এই 2 এর মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 2 2 4 বর্গ মিটার। দেখো আমরা গুণটা কিন্তু এভাবে পেলাম। এটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে আয়তকার বাগানের ক্ষেত্রফল। আর আগে ক্ষেত্রফল কিন্তু আমাদের এটা ছিল, এই যে xy বর্গ মিটার। এবার যেখানে শর্তটা তৈরি হবে, দেখো ক্ষেত্রফল নিয়ে শর্তটা তৈরি হবে, যেটা বলেছে কথাটা কি বলেছে দেখো, যে দৈর্ঘ্য প্রস্থ এভাবে দৈর্ঘ্য বাড়ালে প্রস্থ কমালে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়ে যাবে। মানে আগে যা ক্ষেত্রফল ছিল, ঠিক আছে, 24 বর্গমিটার কমে যাচ্ছে। মানে আগে ছিল ক্ষেত্রফলটা xy সমান সমান, আর এখন যে ক্ষেত্রফলটা পেলাম দৈর্ঘ্য বাড়িয়ে প্রস্থ কমিয়ে, এই যে ক্ষেত্রফলটা পেলাম, এই যে দেখো আমরা এটা পেলাম। তাহলে এটা এইভাবে বাড়ালে কমালে, দৈর্ঘ্য বাড়ালে প্রস্থ কমালে ক্ষেত্রফলটা কমে যায়, 24 বর্গমিটার কম হয়। তাহলে এটা কিন্তু আমাদের কম আছে, 24 বর্গমিটার এটা কম। তাহলে কম আছে বলে দেখো আমাদের কি করতে হবে, এটা যদি কম হয় তাহলে এটা বেশি আছে, আগেরটা বেশি ছিল, তাহলে এটা যদি কম এটা বেশি, তাহলে 24টা না, 24টা এটা যদি বেশি হয় এর সঙ্গে বিয়োগ দাও, না হলে এর সঙ্গে যোগ দিয়ে দাও। মনে রাখো এর সঙ্গে 24 আমি যোগ দিয়ে দিলাম, কম আছে এটা, তাই না। এই যে আবার বলেছি দেখো, এই যে বাগানটির ক্ষেত্রফল এভাবে বাড়ালে কমালে বাগানটির ক্ষেত্রফল 24 বর্গমিটার কম হয়ে যাবে, আগের চেয়ে কমে যাবে। তো এটা যখন কম আছে, এবার সমীকরণের সমান সমান, তাহলে এখানে 24 কিন্তু যোগ করতে হবে। তোমার হবে যে কম বলে বিয়োগ দিব, তাহলে বিয়োগটা কিন্তু এর সঙ্গে দিতে হবে, তাহলে আগে এটা লিখতে হতো, ঠিক আছে। যাই হোক আগে এটা লিখেছি, এটা পরে লিখেছি, এখানে যোগ দিবা। তোমাদের কিন্তু বেসিক জিনিসটা বুঝতে হবে, এটা কম বলে এটা কম আছে, তো এর সঙ্গে 24 যোগ দিয়ে তারপরে তো এর সঙ্গে সমান পাবা। চলো আমাদের সমীকরণ গঠন হয়ে গেছে, এখান থেকে কারো মান বের করবো আমি। তো আমি এখানে দেখো আমি দেখতে পাচ্ছি যে এখানে, আচ্ছা সবাইকে আমি এক কাজ করি, আগে সাজিয়ে নিই, বাঁদিকে নিয়ে চলে আসছি, xy এটা মাইনাস xy হয়ে যাবে, বাঁদিকে নিয়ে আসলে এটা প্লাস 2x, আর এদেরকে নিয়ে আসছি না, যে 2y -4 প্লাস 24, কারণ আমি এক্সের মান বের করবো বলে এক্সটা শুধু নিয়ে আসলাম, xyটা কেটে যাবে, এখানে চলে আসলাম, বাকিতে রেখে দিলাম ডান দিকে, সবাইকে নিয়ে আসলাম না, -xy প্লাস xy কেটে দিলাম, এটা আমাদের 2x, আর এটা এখানে 2y ছিল। আচ্ছা এবার এটা বিয়োগ যাবে, দেখো এটা যোগ বিয়োগ আছে, তো এটা প্লাস হবে যে 24 বড়, আর 24 থেকে 4 বিয়োগ করলে এটা হয়ে যাবে 20। আচ্ছা আমরা কিন্তু এখানে 2 দিয়ে ভাগ করতে পারবো সবাইকে, 2 দিয়ে যদি ভাগ করা যায় প্রত্যেককে, মানে যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে ভাগ করে নিবা, লঘিষ্ঠ করে নিবা সমীকরণটাকে। তাহলে এখানে x, এখানে y হয়ে যাবে, এই যে 2 একে 2, 2 একে 2, আর এটা 2 10-এ মানে 2 10-এ 20 হবে, তো এটা 10 হয়ে যাবে। দেখো আমাদের এইভাবে কিন্তু হয়ে গেছে। তাই এক্সের মান আমরা বের করে নিয়েছি, সমীকরণ গঠন তো এখান থেকে হয়ে গেছে, এটাও কিন্তু একটা অ্যান্সার, সমীকরণ গঠন করতে বলেছিল। আর এক্সের মান বের করে আমরা বিন্দু তৈরি করব, তাহলে এই যে আমাদের ঘরটা, এক্স এটা আমাদের ওয়াই। চলো দেখো এভাবে এই জন্য এখানে আমি বিন্দু এই জন্য বের করে নিই, যে আমাদের যে একটা কমন বিন্দু যেটা দরকার, সেই কমন বিন্দুটা আমরা বের করার কিন্তু আমরা চেষ্টা করব। দেখো তো কী করে আমরা একটা কমন বিন্দু পাবো, একই রকম বিন্দু পেয়ে যাব, এখানে যা হবে এখানেও তাই হবে। দেখো যে কোনো মান চেক করবা, তোমরা চেক করবা, রাফে চেক করবা, আগে ভেবে নিবা যে এখানে কী নিলে পরে এখানে কী নিলে পরে একই বিন্দু পাবো আমরা এই দুই জায়গায়, এখানে আর এই জায়গায়, ঠিক আছে। তোমরা আগে থেকে ভেবে নিবা, যেরকম দেখো ওয়াইটা যদি 10 নিয়ে নাও, এটা ওয়াইটা যদি 10 নাও, তাহলে দেখো এক্সের মানটা কিন্তু কত, 30 থেকে 10 বিয়োগ করে 20 হবে, তাহলে এক্সটা 20 হয়ে যাবে, ওয়াই 10 হলে এক্স 20। এখানেও দেখো তো ওয়াইটা যদি 10 নাও, তাহলে এটা 10 আর 10 20, এক্সটা 20 হয়ে যাবে না, দেখো একই বিন্দু পাওয়া যাচ্ছে। তাই এইভাবে আগে ভেবে নিবা তারপরে বসাও। তাহলে ওয়াইটা 10 নিলে এক্সটা হয়ে যাবে 20, 30 থেকে 10 বিয়োগ এটা হয়ে যাবে 20। দেখো এখানেও বসিয়ে দাও, এই জিনিসটা করে নাও আগে। তাহলে ওয়াইটা যদি এখানে 10 হয়, এই ক্ষেত্রে দেখো এটা যদি 10 হয় তাহলে এক্সটা হয়ে যাবে 20, একই বিন্দু পেয়ে গেছে না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এভাবে যদি সবগুলোতে করে নিতে পারো না অঙ্কগুলোতে, তাহলে তো তোমাদের ছেদবিন্দু তা ভুল হবে না, ছেদবিন্দু ঠিক হলেই অ্যান্সার ঠিক হয়ে যাবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ছেদবিন্দুটা কিন্তু ঠিকঠাক বের করতে পারে না। অনেক ছাত্রছাত্রী আছে, আমি জানি এটা, ঠিক আছে, আমি অফলাইনে ক্লাস করেছি, সমস্যা হয়েছে অনেকের, ঠিক আছে, তোমাদেরও সমস্যা আসতে পারে।
তার জন্য তোমরা কিন্তু এটা ভালো করে শেখো। কমন বিন্দুটা কিন্তু আগে বের করে নিবা, যেভাবে আমি কিন্তু বের করে নিলাম। তারপরে বিন্দুগুলো ইচ্ছা মতো, এখানে তো ভগ্নাংশ নাই নিচে কিছু, ইচ্ছা মতো ওয়াইয়ের মান নিতে পারো। এখানে 10 নিয়ে নিয়েছি, এবার আমি ধরো এটা 15 নিয়ে নিচ্ছি। তাহলে 15 যদি নিই, ঠিক আছে, তাহলে এটা 15 নিলে পরে 15টা, এটা আমাদের 15 হয়ে যাবে এক্সট্রা। তারপরে 20 নিয়ে নাও, এটা 20 নিলে পরে এটা 10 হবে। এবার এখানে, আচ্ছা এখানে আমি 10 নিয়েছি, এবার আমি এটাকে 5 নিয়ে নিচ্ছি। দেখো ছোটো মান নেওয়া যায়, এ না যে বড়ই নেওয়া যায় এদিকে, সেরকম করে ব্যাপার নয়, যা খুশি নিতে পারো। এটা যে 5 নিই, তাহলে এটা হবে আমাদের এক্সট্রা হবে 15, ঠিক আছে। আচ্ছা এটা যদি আমি ধরো 8 নিয়ে নিচ্ছি, এটা ওয়াইটা 8 নিলাম, তাহলে এক্সট্রা 18 হয়ে যাবে না, 10 আর 8 যোগ করে 18। তাহলে এখানে বিন্দুটি দেখো পেয়ে গেলাম 20,10, এখানে পেলাম 15,5, আর এখানে পেয়ে গেলাম 18,8। আচ্ছা এখানে আমাদের জায়গা শর্ট দেখাচ্ছে, তা আমি এই জায়গায় দেখার চেষ্টা করি। এখানে আমি লিখে দিচ্ছি, দেখো 20,10, আর এটা আছে 15,15, একটা 10,20, ওকে। এভাবে লিখে দিলে পরে একটু বসাতে আমাদের সুবিধা হবে বিন্দুগুলো। তো চলো আমরা এবার ছক কাগজে চলে আসবো। আমাদের যে ছক কাগজে 6-এর 4 নম্বর দিয়ে আমি x অক্ষ y অক্ষ তৈরি করে নিয়েছি। এভাবে তোমরা সহজে তৈরি করে নিতে পারবা। দেখো প্রথমে যে বিন্দুটা, এই বিন্দুগুলো স্থাপন করব 20,10, ঠিক আছে। তাহলে 20, দেখো এখানে 10, এই যে 20, এক্সট্রা 20, আর 10 ছিল ওয়াইটা, এই যে 20,10। তাহলে ওয়াই 10 বলতে এই যে এখানে 20, আর 10 বলতে এই যে বিন্দুটা 10 মোটাটা। তাহলে এখানে বিন্দুটা পেয়ে গেলাম একটা বিন্দু। তারপর দেখো 15,15, দেখো তাহলে 15 বলতে যে 10, 5, 15, আবার 15, এই যে 10, 5, 15, তাহলে এই জায়গায় পাবো বিন্দুটা। একবার শুধু নিয়মটা বুঝে নিলে পরে তাড়াতাড়ি করে হয়ে যাবে। তারপর আছে কত আমাদের 10,20, তাই তো, 10,20, এই যে আমাদের 10, এবার 20 এই জায়গায় হবে আমাদের। দেখো দৌড়াদৌড়ি হলে একটু দেখতে ভালো লাগে বিন্দুগুলো, যোগ করতে ভালো লাগবে। এইভাবে বসিয়ে এখন নো টেনশন, কমন বিন্দু আমরা পেয়ে গেছি, বিন্দাসে বসিয়ে যোগ করে দাও। আর কমন বিন্দু যদি না পাও না, তাহলে একদম সূক্ষ্মভাবে তোমাদের কাজ করতে হবে সেই ছেদ বিন্দুটা পাওয়ার জন্য। তো এখানে আমি একটি লেখচিত্র, আমি একটা ছোটো করে নিলাম, অত বড় দরকার নাই, যখন আমাদের কমন বিন্দু পাওয়া গেছে। আর কমন বিন্দু যদি না পাও, ঠিক আছে, তো একটু বড় করে তৈরি করবো লেখচিত্রটা, কারণ কথা যে ছেদ করবে কে জানে। আর কমন বিন্দু পেয়ে গেলে কোনো ব্যাপার নয়, একদম একটু বেশ করে গুছিয়ে নিজের মতো একটা লেখচিত্র তৈরি করে নিলাম। তারপরে বিন্দুগুলো যদি স্থাপন করি আমি, দেখো এই যে আমাদের আছে যে একই বিন্দু 20,10, এই যে আমাদের 20 আর 10, দেখো এই বিন্দুটা, তাই না, এই যে আমাদের এখান থেকে 20 আর 10 এই বিন্দুটা পেয়ে গেলাম না। যে এই বিন্দুটাকে তোমরা যদি দাগ দিতে চাও, আর একটা আমি এভাবে গোল করে দিলাম, ঠিক আছে, বোঝার জন্য যে এই একটা বিন্দু আমাদের। তারপরে 15,5, এবার যে 15 এখানে, আর 5 কোথায়, 5 এই জায়গায়, তাহলে এই যে দেখো 15,5 এই জায়গায়। তারপরে 18,8, 18, তাহলে এই যে 10, 5, 15, 16, 17, 18, এখানে 18, কত ছিল, 8 ছিল, ঠিক আছে। এই যে 15, 16, 17, 18, আবার গুণে নিলাম, দেখো 18,8, 8 বলতে 5, 6, 7, 8, এই যে জায়গায় দেখো। তাহলে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টা বিন্দুকে যোগ করব, দেখো এই যে কমন বিন্দুতে ছেদ করবে গিয়ে। তাহলে একদম এভাবে বসাও 3টা বিন্দু, স্কেলের সাহায্যে বসিয়ে এভাবে করে তোমরা যোগ করে দাও। সি থেকে আমরা ডি, তা দুটি লেখচিত্র, এ বি লেখচিত্র, সিডি লেখচিত্র পি বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক দেখো, এটা যে কমন বিন্দুটা যেটা আমরা ছিল 10,20, তাহলে এক্সটা কিন্তু কত হবে দেখো, এই দেখো সরি 20,10, 10,20 বলছি, 10, 20,10 আছে আমাদের, তাই এটা 20, আর এইদিকে আমাদের 10, 20 বলতে এই যে এক্সটা 20, আর ওয়াইটা 10, এটা কিন্তু আমাদের দরকার, এটা কিন্তু আমাদের অতএব দিয়ে লিখতে হবে। তো অঙ্কন প্রণালীটা তোমাদের কিন্তু এখানে দেখাতে হবে। অঙ্কন প্রণালীটা আগের মতো করে 1 নম্বর মতো গুছিয়ে নেবা, শুধু এই জায়গায় বিন্দুগুলো চেঞ্জ করে দেবা। আমি শুধু এই যে পি বিন্দু স্থানাঙ্ক যেটা দরকার এখানে আমাদের, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক দেখো, পি বিন্দুর স্থানাঙ্ক যেটা আমরা পেলাম 20,10, একদম ছক কাগজ থেকে দেখে নাও, 20,10, ওকে। আমাদের যেটা বলেছিল এখানে প্রশ্নে,
ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ বের করতে। তাহলে এখানে কিন্তু দৈর্ঘ্যটা দেখো, দৈর্ঘ্য, তাহলে অতএব যে লিখে দিব দৈর্ঘ্যটা, আয়তকার বাগানের দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য লিখে দিলাম। দৈর্ঘ্যটা কিন্তু এর প্রথমটা, এটা এক্সের মানটা 20 মিটার, এবং প্রস্থটা কিন্তু আমাদের 10 মিটার। দেখো আমাদের অ্যান্সার কমপ্লিট। পরের প্রশ্ন আমরা চলে আসবো 6-এর 5 নাম্বার। দেখো 6-এর 5 নাম্বারটা, একটি নৌকা স্রোতের অনুকূল বলতে স্রোত যেদিকে যাবে নৌকা সেদিকে যাচ্ছে। ওকে, তো স্রোতের অনুকূলে 16 ঘন্টায় 96 কিমি যায়, 16 ঘন্টায়, এবং স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 16 কিমি যায় নৌকাটি। লেখচিত্রের সাহায্যে সমাধান করি যে স্থির জলে নৌকার বেগটা এবং স্রোতের বেগটা বের করতে বলেছে। স্থির জল যখন থেমে আছে তখন নৌকার বেগ কত ছিল আর স্রোতের বেগ কত ছিল। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই দুটোকে ধরে নিতে হবে। আমরা ধরে নেব যে স্থির জলে নৌকার বেগটা x কিমি পার ঘন্টা, কিমি ঘন্টা আছে, আর স্রোতের বেগটাকে ধরে নেব y কিমি পার ঘন্টা। চলো আমরা ধরে নিই। এখানে তোমাদের কিন্তু অঙ্কতে এই যে সংকেত দিয়ে এটা অঙ্ক বুঝিয়ে দিয়েছে, তোমাদের একটু কম অসুবিধা হবে, সেই জিনিসটা কিন্তু এখানে আমি লিখব। ধরি স্থির জল যখন স্থির থাকবে। ওকে, এই যে স্থির জল স্থির আছে, স্থির জলে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগটাকে আমি ধরে নিলাম x কিমি পার ঘন্টা। ওকে, এবং স্থির জলে স্রোতের বেগটা ধরে নিই। স্রোতের বেগ, এখানে স্থির জল কথাটা বলাটা ঠিক হবে না, তাই তো, স্রোত তো স্থির থাকে না। এবং স্রোতের বেগটাকে শুধু লিখি, এবং স্রোতের বেগটাকে আমি নিয়ে নেব y কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলের একটা বেগ পাবো আর স্রোতের প্রতিকূলের একটা বেগ পাবো কিন্তু, তাই না, নৌকার স্রোতের অনুকূলের বেগটা কি দাঁড়াবে সেটা একটু দেখার চেষ্টা করি। তো নৌকার, এখানে লিখবো আমি নৌকার স্রোতের, প্রথমে অনুকূল আছে, স্রোতের, এটা কিন্তু আমাদের রফলা আছে, ঠিক আছে, রফলা, দন্তস্বই রফলা, ওকার, স্রোতের অনুকূলে নৌকার স্রোতের অনুকূলে বেগ, নৌকার স্রোতের অনুকূলের, আচ্ছা এখানে লিখতে পারি যে স্রোতের অনুকূলে নৌকার বেগ, এটা আরও কথাটা কিন্তু ভালো হবে, যাই হোক এটাকে বাদ দিলাম। এখানে লিখছি আমি স্রোতের অনুকূলে, আগে কথাটা লিখছি, স্রোতের অনুকূলে নৌকার বেগ। ওকে, স্রোতের অনুকূলে নৌকার বেগটা দেখো, বোঝার জিনিস আছে এখানে। দেখো এখানে আমাদের নৌকার বেগটা ছিল কত, নৌকার বেগটা ছিল x কিমি পার ঘন্টা, স্রোতের বেগটা y। তো অনুকূল বলতে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই নৌকা যাচ্ছে, তাই তো। তাহলে এখানে এই যে স্রোতের বেগটা কী করবে, সাহায্য করবে, মানে নৌকাকে ঠেলে নিয়ে যাবে। তাহলে এখানে কিন্তু যোগ হবে, স্রোতের অনুকূলে নৌকার বেগটা, দেখো নৌকার যে বেগটা থাকবে স্রোতের বেগটা যোগ হয়ে যাবে, এই যে যোগ হবে, যেহেতু সাহায্য করছে স্রোত। তাহলে এত কিমি, এখানে লিখব কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে নৌকার বেগটা হবে x প্লাস y কিমি পার ঘন্টা। এবার স্রোতের প্রতিকূলে, এবার আমরা লিখব স্রোতের প্রতিকূলে নৌকার বেগ। স্রোতের প্রতিকূলে বলতে দেখো স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে নৌকাটা আসছে। ওকে, মানে স্রোত যেহেতু এদিকে যায় তাহলে নৌকাটা আসছে এদিকে, তখন অনুকূলে এদিকে যাচ্ছিল, স্রোত যেদিকে যাচ্ছে এদিকে, সেখানে হয়ে যাবে আমাদের x প্লাস ওয়াই। আর এখানে দেখো এই যে নৌকার বেগটা আসছে এইদিকে এবং স্রোত তাকে কিন্তু বাধা দিচ্ছে, স্রোত কিন্তু এদিকে আছে, তাহলে বাধা দিচ্ছে বলে মাইনাস হয়ে যাবে, তাই না, বাধা দিচ্ছে। তাহলে এখানে স্রোতের প্রতিকূলে এই যে স্রোত যেদিকে যাবে তার বিপরীত দিকে নৌকা আসছে,
তাহলে স্রোতের প্রতিকূলে নৌকার বেগটা দাঁড়িয়ে যাবে এক্স মাইনাস ওয়াই, যে বাধা দিচ্ছে বলে এত কিমি পার ঘন্টা। ওকে, এই কিন্তু এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা কিন্তু এখানে সংকেত দিয়ে দেখিয়ে দিয়েছে তোমাদের। স্রোতের অনুকূলের বেগটা আর স্রোতের প্রতিকূলের বেগটা কিন্তু এখানে বলেছে যেটা। তাহলে আমরা দেখো এখানে স্রোতের অনুকূলে নৌকার বেগটা তো পেয়েছি। তাহলে নৌকার বেগটা স্রোতের অনুকূলে যদি বলি, স্রোতের অনুকূলে নৌকা এক্স প্লাস ওয়াই কিমি যাবে কত সময়, তাই তো? দেখো এখানে 16 ঘন্টায় যায় 96 কিমি, মানে 1 ঘন্টায় স্রোতের অনুকূলে নৌকা 1 ঘন্টায় যায় এত কিমি। এই যে এই গতিবেগ থেকে বলতে পারবো স্রোতের অনুকূলে নৌকার বেগটা যদি এত হয়, তাহলে স্রোতের অনুকূলে নৌকা 1 ঘন্টায় যাবে এক্স প্লাস ওয়াই কিমি। এই হচ্ছে গতিবেগের ধর্ম। তো চলো ওই কথাটা কিন্তু এখানে আমি তোমাদের সাজাচ্ছি। আমি লিখব স্রোতের অনুকূলে অনুকূল মানে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকেই নৌকা যাচ্ছে। স্রোতের অনুকূলে নৌকা 1 ঘন্টায় যায়। এই যে আমাদের এক ঘন্টায় যায় কত, এক্স প্লাস ওয়াই কিমি। ঠিক আছে, এই যে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা মানে 1 ঘন্টায় যায় এক্স প্লাস ওয়াই কিমি। তাহলে স্রোতের অনুকূলে নৌকা এখানে 16 ঘন্টায় যাচ্ছিল, প্রশ্নে বলেছে 16 ঘন্টায় 96 কিমি। তাহলে 16 ঘন্টায় যায়, তাহলে দেখো 1 ঘন্টায় যদি এত কিমি যায় তাহলে 16 ঘন্টায় বেশি যাবে না, তাহলে 16 দিয়ে গুণ হয়ে যাবে, 16 ইন্টু এক্স প্লাস ওয়াই কিমি। ওকে, আচ্ছা তাহলে এবার দেখো আমরা এটা পেয়ে গেলাম। আমি এখান থেকেই বের করে নিব স্রোতের প্রতিকূলের কথাটা। এবার স্রোতের প্রতিকূলের নৌকা 1 ঘন্টায় কত যাবে, এত কিমি যাবে। চলো এবার লিখব স্রোতের প্রতিকূলে নৌকা 1 ঘন্টায় যাবে, এটা হবে এক্স মাইনাস ওয়াই কিমি, তাই তো? আমাদের এই প্রতিকূল বেগ অনুসারে এক্স মাইনাস ওয়াই কিমি পার ঘন্টা, এই বেগ থেকে এইভাবে যাবে। নৌকাটা প্রতিকূলে 1 ঘন্টায় যাবে এক্স মাইনাস ওয়াই কিমি। স্রোতের প্রতিকূলে নৌকা, দেখো প্রতিকূলে নৌকাটা ক ঘন্টায় যাচ্ছে, 8 ঘন্টায় যাচ্ছে, যেটা 16 কিমি আছে। তাহলে 8 ঘন্টায় যায়, বেশি যাবে 8 ঘন্টায়। তাহলে এখানে 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই, বেশিতে গুণ হয় এত কিমি। 1 ঘন্টায় যাবে, 8 ঘন্টাতে বেশি যাবে। আচ্ছা তাহলে এবার যেটা আমাদের শর্ত তৈরি হবে, প্রথম যে শর্তটা সেটা দেখো, এই যে স্রোতের অনুকূলে এই যে 16 ঘন্টায় এত কিমি গিয়েছিল, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে 96 কিমি। তাহলে এই যে দূরত্বটাই হচ্ছে 96, অতএব 16 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 96। দেখো প্রথম শর্ত, ঠিক আছে। আচ্ছা প্রথম শর্ত আমাদের হয়ে গেছে। এবার দ্বিতীয় শর্ত এটা হবে, এবং আচ্ছা কি আমি 1 নং নাম দিয়ে রেখে দিচ্ছি, এবং দ্বিতীয় শর্তটা তৈরি করে নিচ্ছি। এই যে স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় যাচ্ছিল, যেটা 8 ঘন্টায় যাচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান কত, 8 ঘন্টায় যাচ্ছিলো এখানে দেখো 16 কিমি, তাহলে এটা 16 সঙ্গে সমান হবে। এই যে দ্বিতীয় শর্ত, একে আমি 2 নং নাম দিলাম। এবার 1 থেকে, তাহলে 1 থেকে আমরা কি করব, 1 থেকে এক্সের মান বের করে নেব। তাহলে চলো আমি 2কে নিই প্রথমে সমীকরণটা, এক্স প্লাস ওয়াই সমান 96। এবার দেখো 16 দিয়ে 96কে আমরা কাটাকাটি করার চেষ্টা করব। একবারে যদি না পারো তোমরা 4 দিয়ে করো, 4 4 16, তো এখানে 4 দিয়ে যাবে, দেখবা 4 2 8 আর 1 + 16, 4 4 16। এবার দেখো 4 6 24, এই যে 4 6 24। তোমরা যদি 16 6 96 জানো তো একবার করে দিবা, কখনো যদি নেওয়াতে অসুবিধা হয় তাহলে এভাবে ছোটো সংখ্যা দিয়ে কাটাকাটি করে দিবা। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই সমান 6 পেলাম। এক্সের মানটাই যখন বেশি বের করছি, চলো আমি এক্সের মানটাই বের করি। তাহলে এভাবে করে এই যে দেখো আমি এভাবে ঘর তৈরি করে নিলাম। আবার বলবো এখানে এক্স ওয়াই দিয়ে রেখে দাও, এখন বিন্দু বের করো না, পরেরটা দ্বিতীয় 2 নং সমীকরণ থেকে এক্সের মানটা আগে বের করে নাও। তো এবার লিখবো 2 থেকে, যে 2 নং যেটা
2 থেকে আমাদের সমীকরণটা আছে 8 ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান 16, এটা 8 2 16, তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 2, তাহলে এই ক্ষেত্রে এক্সের মানটা পেয়ে যাব 2 প্লাস এটা ওয়াই হয়ে যাবে। এখানে আমি একটা ঘর করে নিব, এক্স ওয়াই, দেখো দুটো ঘর এভাবে তৈরি করে নিয়েছি পাশাপাশি। আচ্ছা এবার দেখো, এবার যে কোনো দেখো একটা কমন বিন্দু, মানে এখানে একটা বিন্দু এমন হবে এখানে একই বিন্দু যেন হয়, সেটা আমরা কিন্তু নেওয়ার আগে চেষ্টা করব। এটা যদি আগে ভেবে নাও তাহলে খুবই ভালো তোমাদের। দেখো তো ওয়াইটা যদি আমরা 2 নিই, তাহলে 2 নিলে পরে এটা কত হবে এক্সট্রা, 6 থেকে 2 বাদ 4 হবে না। এখানে ওয়াইটা 2 নাও, তাহলে এক্সট্রা দেখো 2 আর 2 4, দেখো একটা কমন বিন্দু পাবা, এভাবে ভেবে নাও। তাহলে ওয়াইটা 2 নিলে 6 থেকে 2 বিয়োগ করে এক্সট্রা হয়ে যাবে 4, আর এখানে নিয়ে নাও দেখো এই জায়গাটা, তাহলে ওয়াই 2 নিলে 2 আর 2 যোগ করে এক্সট্রা হয়ে যাবে 4। বাস এই দুটো বিন্দু আগে করে নাও, তারপরে পরের বিন্দুগুলো বের করো নিজের মতো করে, যা নিতে পারো। এবার এখানে নিয়ে নাও ইচ্ছা মতো, এই ক্ষেত্রে তো ইচ্ছা মতো নিতে পারবা। তো এখানে তুমি নিয়ে নাও, ধরো তুমি ওয়াইটা 6 নিয়ে নিলা, তা 6 6 কেটে যাবে, এক্সট্রা 0 হয়ে যাবে। দেখো ধরো এবার ওয়াইটাকে তুমি নিয়ে নিলা, 2 নিয়েছে, এবার নিয়ে নাও 3 নিয়ে নাও, তাহলে 3 যদি নিয়ে নাও তাহলে 6 থেকে 3 বাদ, তাই এটা 3ই হয়ে যাবে। চলে এসো এখানে ইচ্ছা মতো নাও, এখানে 5 নিয়ে নাও, তাহলে 5 নিলে পরে 5 2 7, এটা 7 হয়ে যাবে। এবার এখানে নিয়ে নিচ্ছি আমি, ধরো এটা 10 নিয়ে নিলাম, এটা যদি 10 হয় তাহলে এটা আমাদের 12 হয়ে যাবে, এটা আমাদের 12। চলো এখানে বিন্দুগুলো যদি দেখাই, এটা হবে আমাদের 4,2 একটা বিন্দু, 0,6 একটা বিন্দু, একটা 3,3, আর এখানে বিন্দুগুলো 4,2 7,5 আর একটা হয়ে গেল 12,10। দেখো বিন্দুগুলো তৈরি হয়ে গেছে আমাদের। এবার আমরা ছক কাগজে চলে যাব। দেখো আমরা ছক কাগজে দেখো তৈরি করব বিন্দুগুলো। এখানে লক্ষ্য করো, আমরা যদি দেখাই বিন্দুগুলো, প্রথমে 4,2 আমরা কিন্তু কমন বিন্দু পেয়ে গেছি, কোনো চিন্তা নাই। এবার বিন্দুগুলো 4, তাহলে এখানে দেখো 4 হবে আমাদের এই যে 4,2, এটা আমাদের এই জায়গায় 4 2, মানে এই জায়গায় আছে বিন্দুটা, এটাই কিন্তু আমাদের ছেদবিন্দু দাঁড়াবে। তারপর এটা 0,6, দেখো 0,6 বিন্দুটা, তাহলে 0 বলতে এক্সট্রা 0 এখানেই আছে, আর ওয়াই 6, তাহলে ওয়াই উপর দিকে 6 করে চলে যাও, এটা 5 আর 6, তাহলে এই জায়গায় হবে বিন্দুটা। তারপর 3,3 এক্স 3, এই যে 1 2 3, আর ওয়াইও 3 আছে, তাহলে 1 2 3 এই জায়গায় আছে বিন্দুটা, এটা কাছাকাছি পড়ে গেল। তাহলে এই দুটো বিন্দুকে যোগ করে দেবো, 3টে বিন্দুকে একসঙ্গে। দেখেন নো টেনশন, ছেদবিন্দু কমন বিন্দু পেয়ে গেছি, ছেদবিন্দু আমাদের বোঝা গেছে যে কোনটা ছেদবিন্দু হবে। এ বি, এ বি, এটা লেখচিত্র। তারপরে বিন্দুগুলো স্থাপন করব। এই দেখো আমাদের আছে প্রথম 4,2 হবে কমন বিন্দুটা, 4,2 এই বিন্দুটা, ঠিক আছে। তোমরা এখানে একটা দাগ করতে পারো, এটা আমাদের প্রথমটা। তারপরে 7,5, তাহলে 7 দেখো তো, তাহলে 7 এখানে 7 করে চলে যাও, এই যে 5 6 7 আর 5 বলতে আমাদের এই যে এটা 5 হবে। তারপরে 12,10, 12 যে 10 11 12 আর 10 উপরে চলে যাও, এই যে আমাদের 10 করে মোটাটা, একদম তাড়াতাড়ি করতে পারবা, অসুবিধা হবে না। এভাবে করে দেখো 3টা বিন্দুকে যোগ করে নেব আমি, বসিয়ে দাও। এই যে একটি লেখচিত্র পেয়ে গেল, এটা সি, আর এদিকে আমরা দিয়ে দেবো, এদিকে আমরা নাম দিয়ে দেবো ডি। এই যে এ বি আর সিটি দুটি লেখচিত্র একদম পি বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক তোমরা এই যে দেখো 4,2 পাবা, এটা 4,2। এদিকে দেখো 4 ঘর, এদিকে 2 ঘর আছে, 4,2 4 2, তাহলে পেয়ে গেছি আমরা স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন তোমাদের কাজ অঙ্কন প্রণালী তৈরি করা। তোমরা এইভাবে অঙ্কন প্রণালী হেডিং করে খাতায় একদম সুন্দর করে লিখো, আর বিন্দুগুলি জায়গায় শুধু বিন্দুগুলো চেঞ্জ হবে, বাকি সব হুবহু একই। তারপরে পি বিন্দুর স্থানাঙ্কটা এখানে চেঞ্জ হবে। পি বিন্দুর স্থানাঙ্ক তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো পি বিন্দুর স্থানাঙ্ক আমি লিখে দেবো। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক,
পি বিন্দুর পি বিন্দুর স্থানাঙ্ক এই যে কমন বিন্দুটা 4,2 তাহলে এখানে আমাদের যেটা বলেছিল দেখো স্থির জলে নৌকার বেগটা আমরা ধরেছিলাম এক্স, তাই তো। তো স্থির জলে নৌকার বেগটা আমরা পেয়ে গেছি। অতএব আমরা লিখে দেবো এই বেগটা, এই যে 4টায় মান, স্থির জলে নৌকার বেগটা পাবো 4 কিমি/ঘন্টা এবং স্রোতের বেগ এই যে 2 আছে, এটা 2 কিমি/ঘন্টা। এই যে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে দেখো আমরা কিন্তু পার্ট 2 ক্লাসে এই যে 6 থেকে যে 5 অবধি, তাই না, আমি নিয়েছিলাম পার্ট 2 ক্লাসে, তোমাদের দেখিয়ে দিয়েছি 6 অঙ্কগুলো সবগুলো 1 থেকে 5 অবধি। খুবই ভালো অঙ্ক, যে গল্পের অঙ্কগুলো তোমাদের বুঝে সমীকরণ গঠন করে যে রেখাচিত্রের সাহায্যে তোমাদের যে অ্যান্সারগুলো বের করতে হবে একদম তোমাদের দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা এভাবে কিন্তু ক্লাসটা করো এবং বুঝে শুনে তোমরা অঙ্কগুলো শেখো, তাহলে তোমাদের সমস্যা হবে না, তোমরা পরীক্ষায় লেখচিত্র অঙ্ক করতে পারবা। ঠিক আছে, তাহলে পার্ট 3 ক্লাসে তোমাদের যেটা 7 থেকে আমরা শুরু করব। ঠিক আছে, তা পার্ট 3 ক্লাস তোমাদের তাড়াতাড়ি চলে আসবে। আর এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করে দিতে হবে। ঠিক আছে, পরবর্তী ক্লাস যে তোমাদের খুব তাড়াতাড়ি আসবে। তোমরা সবাই ভালো থেকো।